মাহির যখন শেখদার পরিবারের সকলকে নিয়ে ফিরে এলো, তখন বর্ণার ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে আয়েশি ভঙ্গিতে। আজাদ শেখদার খেপে গেলেন অযথায়। রুমে না গিয়ে সোফায় বসে বর্ণার মুখোমুখি। বাকিরাও আর এদিক ওদিক গেল না। রোবাইদা, তামিজ শেখদার, আয়জা এবং হানিফা বেগম স্থির হলেন সেখানে। আসল সত্যিটা তো জানতে হবে। সুখ ড্রয়িং রুমের ভিড়ে হেঁটে চলে গেল সামনে। অভ্র সোফায় হাতল লাফিয়ে হানিফা বেগমের গা ঘেঁষে বসতে বৃদ্ধা মুখ কুঁচকে নিলেন। এত বড় হয়েও গা ঘেঁষাঘেঁষি গেল না নাতনিটার। কি চলছে এসব? আজাদ শেখদার রহস্যময় হাসি নিয়ে মুখ গভীর গলায় প্রশ্ন করলেন। ছেলের কাজে প্রচুর রেগে আছেন ভদ্রলোক। বর্ণ গাছাড়া ভাব নিয়ে বলল, কোথায় কি চলছে? অসভ্য ছেলে, হেয়ালি করবে না একদম। কি ঘটছে এগুলো? জবাব চাই এক্ষুনি। বড় হয়েছে বলে মন মর্জি করবে সব জায়গায়। আজকে যা ঘটিয়েছ, ভবিষ্যতে মেয়েটার কেরিয়ারে প্রভাব পড়তে পারে। এটাইও প্রাপ্য ছিল, পেয়েছেও তাই। বর্ণ, যা জানতে চাইছি উত্তর দাও। নিজেকে সামলে খুব ঠান্ডা স্বরে বললেন আজাদ। তামিজ শেখদার এক পলক ভাইয়ের দিকে চেয়ে পরপর বর্ণ দিকে চাইল, কৌতূহলী মনোভাব। কতদিন আগে একটা পার্টি ছিল আমাদের, হাসি আড্ডায় ড্রিঙ্ক ওভার নিয়ে ফেলেছিলাম। ড্রিঙ্ক করো? এতটা অধঃপতন? বর্ণ কপাল কুঁচকে ভ্রুক্ষেপহীন অন্যত্র নজর সরিয়ে নেই। তামিজ শেখদার জানতে চাইলেন। তারপর? সেই সুযোগে মিশমি আমার একটা রুমে নিয়ে গেল, আর জোর জবরদস্তি নিজেকে বিলিয়ে দিতে চাইছিল আমার কাছে। সুখের পথযুগল থেমে যায় সিঁড়ির কাছাকাছি গিয়েই। তড়িৎ পিছু করল সে। আয়জাদ চেঁচিয়ে উঠল, আর তুমিও? উফ আম্মু, তোমার ছেলে এতটা নিকৃষ্ট মানসিকতা নিয়ে চলে না। সেন্স পুরো ছিল না মানছি, কিন্তু একটু একটু ছিল। ওকে ছুঁড়ো ফেলে আমি তো রুম ছেড়ে বেরিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু ওই কিটটা কী করছে জানো? সকলকে উৎসুক দৃষ্টি থেকে বর্ণ দাঁতের দাঁত নিষ্পন্ত করে বলল। পরবর্তীতে ওই রুমে দুইজন ধস্তস্থের ভিডিও আমার সামনে তুলে ধরে বলেছিল, যদি আমি তাকে বিয়ে না করি সে ভিডিও মিডিয়ায় লিক করে দিবে। জোর জবরদস্তি তার সম্মানহানি করার চেষ্টা করছি এমন কিছুই বলবে। আমার প্রেস্টিজ, আমার এতদিনের নাম, অ্যাচিভমেন্ট সব এক নিমিষেই শেষ। কত বড় কলিজা! ওই সস্তার ট্রিক্স ফলো করে বর্ণকে ব্ল্যাকমেল করে। তার এই সামান্য শাস্তিটা পাওয়া উচিত। তাই বলে একটা ভিক্ষুকের সাথে বিয়ে দেবে? দাদুভাই বেঁচে থাকলে তার কথা ভেবে দেখতাম। বর্ণার তড়িৎ জবাবে হানিফা বেগম থমথমে মুখে চুপসে গেলেন। অব্র গদগদ কণ্ঠে পড়লেন, হ্যাঁ, তখন সতীনের সাথে একসাথে মিলেমিশে সংসার সামলাতে পারতে। মিশমিকে তো তোমার ভীষণ পছন্দ। হানিফা বেগম চোখ রাঙিয়ে কঠোর দৃষ্টিতে তাকালেন। ধমকে উঠলেন, যথাসম্ভব। চুপ! কত ভালো ভেবেছিলাম মেয়েটাকে, অথচ শেষে কি বেরোলো? আমার আদরের নাতির সাথে পাঙ্গা নিয়েছিল। আজাদ শেখদার হাত কপাল ঠেকালেন। ছেলের সামনে কি প্রতিক্রিয়া দেখানো উচিত খুঁজে পাচ্ছেন না। আয়জা হতভম্ব চোখে চুপচাপ নির্বিকার ভঙ্গিতে বসে থাকা ছেলের দিকে চেয়ে যাচ্ছেন। কার মতো হয়েছে এটা? নির্ঘাত শাশুড়ি মায়ের মতো। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। গলা খাঁকড়ে দিলেন তমেজ শেখদার। একজোড়াকে রোবায়তা দেখে উঠে দাঁড়ালেন। সবই তো জানা হয়েই গেছে। চারপাশ হাতে করে এক এক সকলে প্রস্থান করল। অথচ নিজ স্থানে জড় পদার্থের ন্যায় থ মেরে বসে রইলেন মিশমি। দুহাত দুই মুঠো বদ্ধ, মুখে মেকআপের ভাষা ভাষা হয়ে গেছে। লিপস্টিক এলোমেলো। রাগের তোপে পরাজয়ের দুঃখ ভরা নিয়ে মুখে হাত ঘষতে ঘষতে অবস্থা করেছে নিজের। মস্তিষ্কে বিস্ফোরণ চলেছে তার। দাঁতের দাঁত খিসে আসছে। এত সহজেই ভেস্তে গেল সব কিছু। ভিডিও নাগাল কীভাবে পেল বর্ণ? সে তো আগলে আগলে রেখেছিল সব কিছু। আকাশ আধারে ঢেকে পড়ে ধীরে ধীরে। এখনই রাত্রি নামবে। সামিয়া গভীর মুখে এগিয়ে এলো মেয়ের দিকে। মিশমির কাছে এসে বলল থমথমে গলায়, সন্ধ্যা হয়ে আসছে, ফিরতে হবে আমাদের। তীর্যক চোখে মুখে তাকালো মিশমি। নীরবে মাথা ঝাঁকিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ালো। কয়েক ধাপ এগোতেই পেছন থেকে ভেসে আসে পুরুষালী লাজুক স্বরে, ওয়াইফি, আমায় একা রেখে এভাবে চলে যাবে? শব্দকটা কর্ণকঠোরে পৌঁছাতেই মাথায় রক্ত উঠে গেল মিশমির। ঝড়ের গতিতে ফিরল পিছু। খানিক দূরেই দাঁড়িয়ে আছে সদ্য বিবাহিত বর সবুজ মিয়া। মুখের টিস্যু চেপে লাজুক মুখে তার দিকে চেয়ে আছে। মিশমি এদিক ওদিক দেখার প্রয়োজন বোধে মনে করল না। ছুটে গেল তার হাত কিড়মিড়িয়ে। নিয়ে যাচ্ছি তোকেও। বলার ফাঁকে নিঠুর গতিতে লোকটার চুল হাত চালালো সে। সর্বত্র দিয়ে টান মারটাই চুলগুলো সব হাতে চলে এলো তার। মিশমি আশ্চর্য নেত্রে নিজের হাত দিকে চেয়ে পরপরই সবুজের মাথার দিকে চাইল। লোকটার কুচকুচে কালো চুল মাথাতে আছে, তবে এগুলো কি নকল চুল? এটা তো নকল।
হতবাক কণ্ঠে বলে উঠল ঋষিকা। মিশমির ফ্রেন্ড হয়। মেয়েটার চোখ পাকিয়ে সামনে তাকায়। প্রচারিত নাম অনুসারে সবুজ মিয়া নিজের মুখ নকল গোপ দাড়ি মেকআপ তুলে শীতল চোখে মুখ চোখ হেসে মিশমির দিকে চাইল। রমণী তখন বিস্ফোরিত চোখে হা করে দাঁড়িয়ে। একটু আগে যাকে মধ্যবয়স্ক ঘৃণা ধরে আসা বাজে দেখাচ্ছিল, এখন তাকে সুদর্শন বললেও ভুল হবে না। খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ভর্তি কালো চুল, ঠোঁট বাঁকানো হাসি, সবই সুন্দর। আপনি আনমনের সামনে আঙুল তাক করে অদ্ভুতস্বরে প্রশ্ন করে মিশমি। মাথা ঘুরে আসছে তার। এটা আবার কোন নতুন খেলা? লোকটা হাসলো কিঞ্চিত, বলল, নকল। তাহলে বিয়ে? এই বিয়ে কাজী সবটাই নকল ছিল। সত্যি? মিশমির ঠোঁটের বিস্ময় বিস্মিত হাসি ফোটালো আচমকায়। জানে পানি পেল না যেন। লোকটা ফের হেসে বলল কান চুলকে, বর্ণ কিন্তু সত্যি সত্যি ভিক্ষুকের তালাশ করেছিল, সত্যি বিয়ে পড়িয়ে দেওয়ার নিয়াতে। আমি বুঝিয়ে শুনিয়ে প্ল্যান চেঞ্জ করালাম। যত খারাপই হোক, এমন একটা সুইট মেয়ের পাশে বুড়ো ভিক্ষুক মানাতো না। খুশিতে বিস্ময়ে মিশমির শরীর কাঁপছে। জিভের ঠোঁট ভিজিয়ে আচমকা জাপটে ধরে সামনের দাওয়াত দণ্ডমান লোকটাকে। থ্যাংক ইউ সো মাচ। পরপর সরে আসে। অত্যাধিক বিস্ময়ে মাথায় মুখে হাত চেপে ক্ষণকাল থ মেরে দাঁড়িয়ে থেকে ছুটে গেল সামিয়ার কাছে। মাম্মি শুনছো তুমি? কোনো ভিক্ষুকের সাথে বিয়ে হয়নি। কোনো ভিক্ষুকের সাথে আমার বিয়ে হয়নি। সামিয়া কিছু বলার সুযোগ না দিয়ে সে পরপর মুশফিকার হৃদয় হায়দারের কাছে গেল উন্মাদের মতো। ড্যাড তুমি শুনছো? বিয়ে হয়নি আমার। মিশমি হুট করে পাশের চেয়ারে বসে পড়ল। চিৎকার করে বলতে ইচ্ছে করলো তার। বিয়ে হয়নি এই সুবাদে বর্ণ না পাওয়ার আফসোস কিছু পলের জন্য ভুলেই গিয়েছিল মিশমি। সত্যি বিয়ে পড়েনি বলে মনে বর্ণের প্রতি কৃতজ্ঞতা জানানো দিল। একটি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সামনে তাকাতেই ঋষিকা বলল, হে পৃথিবী, দেখো দেখো, আমার বিয়ে হয়নি কোনো ছোট লোকের সাথে। কিন্তু মিডিয়া নট জগতের আজকের এই বিয়ে নিয়ে তুলপাড় উঠেছে। দেখো, শিরোনামে প্রেম মানে না কোনো বাধা। ভিক্ষুক হোক বা প্রেসিডেন্ট, সবার মানেই ভালোবাসা লুকিয়ে আছে, যা প্রমাণ করে দিল সঙ্গীত শিল্পী মিশমি এবং ভিক্ষুক সবুজ মিয়া স্মরণীয় জুটি। মিশমি হাসি উধাও হয়ে গেল নিমিষেই। বর্ণ নিষেধ করছিল মিডিয়ায় প্রকাশ করতে। সেই নিজের পায়ে নিজে কোড়াল মারল। নিশ্চয় এটা আর বর্ণর প্ল্যান ছিল, যা সে করে দেখাবো বলে হুমকি দিয়েছিল। বর্ণ সেটাই করে দিয়েছে। এখন কি হবে তার? এই মুখ কীভাবে দেখাবে জনসাধারণের সামনে? সশব্দে ফোন বাজতে বর্ণ বুরুকুসকে স্ক্রিনে নজর আবদ্ধ করে। সিয়ামের উপর সবুজ মিয়ার তলব এসছে। সে কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে সিয়াম বলল, দোস্ত, মিশমিকে সব বলে দিয়েছি। বর্ণের মুখের রং পাল্টে এলো। দাঁত চিবিয়ে কঠিন ভাষা দুটো গালি ছুঁড়ে বলল, আরও কয়েকদিন যেতে দিতে বলছিলাম তোকে। সিয়াম অপরাধী কণ্ঠ, কি করতাম বল? বেচারি অল্প শোকে কাতর, অধীর শোকে পাথর হয়ে গেছিল। আমি ভাই জনদরদি, চোখের সামনে এমন করুণ অবস্থা সহ্য করতে পারছিলাম না। কি? তাছাড়া রমণী আক্রমণাত্মক হয়ে উঠেছিল। চুল খুলে হাতে নিয়ে ফেলেছে, তাই লুকিয়ে রাখতে পারিনি বিষয়টি। বর্ণ কথার ফাঁকে ড্রয়িং রুম ছেড়ে উঠে আসছিল। আনমনে হাঁটতে হাঁটতে নজর গেল সামনে বোবা ফুল রেলিং ধরে স্থির দাঁড়িয়ে আছে। পরনে এখনও লেহেঙ্গা। বর্ণর ঠোঁট ছিলে বাঁকা হাসি ফুটে। ফোন ধরে রেখে এগিয়ে যায় সুখ থ মেরে রয়। উল্টো ঘুরে চলে যেতে চাই, কিন্তু তাকানোর নিচে হেলেঙ্গা পিছিয়ে আসছে। এমত অবস্থায় পিছিয়ে গেলে পাবিতে পড়ে যেতে পারে। সে নজর সরিয়ে নিল দ্রুত। বর্ণ হেলেদুলের সামনে এসে পাশ কাটিয়ে যাওয়ার সময় পিঠে হেরিয়ে ঝুঁকে গেল তার সামনে। ঠোঁটে যেন সেই চিরচেনা ধূর্ত হাসি। অস্বস্তিতে কুকড়ে গেল সুখ। হাসপাস করে ঠোঁটে ঠোঁট গুজে পাশে ফিরতেই চোখে চোখ পড়ে। বর্ণ আচমকাই, খুশি হচ্ছিস কেন? আমি কিন্তু তোকে ভালোবাসবো না। কানের গোড়ায় বর্ণর আকস্মিক ফিসফিসিয়ে বলা কথা সুখ প্রতিক্রিয়া হারায়। ফ্যালফ্যাল করে হতবুদ্ধির ন্যায় চেহারা রয়। পুরুষটির সাথে তার কথা বলতে ইচ্ছে নেই, কিন্তু ওনার ভুল ধারণাটা তো ভেঙে দিতে হবে। হাস্যহীন মুখে অনিচ্ছা সত্ত্বেও ইশারায় জানতে চাইল সুখ, আমার খুশি অখুশি আপনি কিভাবে বুঝলেন? মুচকি মুচকি হাসছিলিস না? অত্যাধিক হতভম্বে চোখ পাকিয়েছে সুখের। আনমনে হাত চলে যায় ঠোঁটে। সে তো আলতো ঠোঁট ছুঁয়ে পরখ করে দেখে ঠোঁট তো সরেনি, স্থির আছে। তবে বর্ণভাইয়ের এমন উক্তির কারণ সে ইশারায় প্রশ্ন করল, আমি কবে হাসলাম? সেটা তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি।
বর্ণের ঠোঁট বাঁকানো নিঃশব্দ নিঃসংকোচ হাসি। সুখ আশ্চর্য না হয়ে থাকতে পারল না। নিষ্ঠুর মানব কি হাসছে দেখে। তার সাথে সেই দিন এত বাজে ব্যবহার করার পরও এতটা স্বাভাবিক। চোখে মুখে নেই কোনো অপরাধবোধ, নেই কোনো অনুশোচনা। চক্ষু লজ্জাও খুয়েছে নাকি? কিন্তু তার তো লজ্জা আত্মসম্মানবোধ মিশমিশ সাথে বিয়ে ভেঙে দিয়েছে, তাতে কি? সে তো দ্বিতীয়বার ভালোবাসতে ভিক্ষা চাইতে যাবে না এই পাষণ্ড পুরুষের দেওয়ারে। না তার পক্ষ হতে কোনো প্রকার ভালোবাসা পাওয়ার আশা রাখে। যে মানুষটি একবার মুখের উপর প্রত্যাখ্যান করে সুখের সুপ্ত অনুভূতি অপমান করে পায়ে পিষেছে, চোখের সামনে তার হৃদয়ের এক একটা অব্যক্ত অনুভূতি ফুটিয়ে তোলা চিরকুটে খণ্ড বিভক্ত করে ছুঁড়ে ফেলেছে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে বারবার এমনই করবে। সুখের এখনও সেই দৃশ্য চোখের তারায় বাসটি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। অন্তরস্থলে অভ্যন্তরে হুঙ্কার ওঠে। এই সুখ আর কখনো বর্ণকে ভালোবাসার কথা বলতে যাবে না। ভালোবাসার কোনো অধিকার যে তার নেই। সুখ শক্তপোক্ত মুখে দুহাত বুকে বেঁধে অন্যত্র নজর ফেরায়। সে তাকাবে না ওই ধূসর কালো মণি চোখের ক্ষুদরতায় দৃষ্টিতে, না মনের দুর্বলতা প্রকাশ করবে নিজের। হ্যাঁ, সে এখন ভালোবাসে বর্ণকে, ভীষণ ভীষণ ভালোবাসে। হয়তো আজীবন হিসেবে ভালোবেসেই যাবে, কিন্তু বিনিময়ে তার দ্বিতীয়বার ভালোবাসা খুঁজতে যাবে না, কখনো না। অপমানিত হতে তার খুব ভয় লাগে। নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মনে হয়। বর্ণ ভুঁড়ি গুটিয়ে গালের ভেতরে জিভ নেড়ে ছেড়ে দ্রুত দু কদম সিঁড়ি পার করে উপরের উদ্দেশ্যে হাঁটা ধরল। বোবা ফুল তার সাথে সাথে কথা বলতে অনীহা দেখাচ্ছে। তার সাথে এটিকে অভিমান? সে তো অভিমান ভাঙাতে অভ্যস্ত নয়। এসব তার ক্যারেক্টারের সাথে যায়ও না। সুখ কক্ষে সে ধপ করে বিছানায় বসে পড়ল। মনটা অন্যমনস্ক হয়ে আছে। থুতনি হাত ছেয়ে সে রমণী অদৃশ্য চেহারা অল্পক্ষণ অযথা হৃদয়ে ছটফট করছে। সত্যি ভেতর ভেতর প্রফুল্ল। বর্ণভাইও বিয়ে ভেঙে দিয়েছে। পুরুষটি তার না হলে আপাতত অন্য কারোর হয়ে যায়নি চিরতরে। এই ভেবে মনে প্রজাপতিরা ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে যেমন। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে সুখে। পরপরই ধরলাম করে বেডে গা ভাসিয়ে দেয়। সে তো সুখ খুশি টুকু ভেতর ভেতর হয়েছিল, কিন্তু বর্ণ কী সব বলে গেল তখন। এই সুখ তুমি এখনো ফ্রেশ হওনি? ভেতর প্রবেশকালে অবাকতার স্বরে বলে উঠল নুরা। সুখ তড়িৎ ঘাড় উঁচিয়ে চাইল, মুখের অসন্তোষ ফুটিয়ে তৎক্ষণাৎ দরজার দিকে আঙুল তাক করে বুঝল কণ্ঠর মুখোপায়। এখনই বের হও আর অনুমতি নিয়ে প্রবেশ করো। বাচ্চা মেয়েটা মুখ চুপসে আছে, থেমে গেল পথিমধ্যেই। সুখ সবসময় এমন করে, কিন্তু তার এসব অনুমতি নিয়ে ভালো লাগে না। অনুমতি চাইলেই যদি উত্তর না হয়, মান সম্মান সব শেষ। আমি তো ছোট, অনুমতি নিয়ে কি করব? ছোট হোক বা বড়, কারো জিনিস ধরার আগে অথবা রুমে প্রবেশের আগে অনুমতি নিয়ে নেওয়া জরুরি। যাও আর অনুমতি নাও। সুখ নিজের মনের ভাব ইশারায় বুঝিয়ে দিলেও নুরা সবকিছু পুরোপুরিভাবে বুঝতে অক্ষম হলো। তবে এতটুকু বুঝলে অনুমতি নিতেই হবে। সে গোমড়া মুখে দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে নিয়ে যাওয়া স্বরে জানতে চাইল, অসুখ আসবো? সুখে ঠোঁট অদৃশ্য হাসি থেমে গেল, খেলে গেল। গাম্ভীর্য মুখ ডান হাত উঁচিয়ে তর্জনের দিকে ওইদিকে নাড়িয়ে অস্পষ্ট স্বরে বলল, আ, যার অর্থ না। নুরা অনুমতি পায়নি। সঙ্গে সঙ্গে ছটফট কণ্ঠে তেজে উঠল সে। এজন্য আর অনুমতি নেবে না? যখনই দরজা খোলা পাবে, মন চাইলে অমনি ঢুকে পড়বে, দেখে নিও। ঠোঁট এলিয়ে হঠাৎ করে দুষ্টু এসে ফেলল সুখ। হাত উঁচিয়ে এবার আসার জন্য অনুমতি দেয়। নুরা দুবদাব পা ফেলে বেডে এসে বসল সুখের কাছাকাছি। চাচ্চু তোমায় ডাকছে। হঠাৎ কিছু মনে পড়ার মতো চোখ পাকিয়ে মাথা ঝাঁকালো সুখ। আব্বুর সাথে তেমন একটা কথা হয় নাই কাল থেকে। সে উঠে গেল বেড ছেড়ে। কাবার্ডের দিকে ছুটি গিয়ে জমা নিতে দিতে নুরাকে বুঝালো, ব্যাস এখনই চেঞ্জ করে নিচ্ছি, তারপর যাবো। ফোনটা দাও সুখ পাখি। কি দারুণ আবদার। সুখ এবার বুঝে গেল নুরা চাচ্চু ডাকছে। খবরটা দেওয়ার চেয়ে বেশি ফোনের আশায় এসেছে। দুই ধারে মাথা ঝাঁকিয়ে বালিশের নিচ থেকে ফোনটা তুলে তার হাতে দিয়ে বাথরুমে ঢুকে গেল সুখ। গরম লাগছে প্রচুর, গোসল না দিয়ে নয়। নুরা মুখ কুচকে ঠোঁট উল্টে গেম খেলে স্টার্ট করে। এই একটা ফোল্ডার ছাড়া বাকি সব লক করে, তাও ভালো। তোভা অভ্রত নিজের এই ফোনই ধরতেই দেয় না। আর বর্ণটা মোট ভালো থাকলে তো কত সুন্দর করে কথা বলে, অন্যথায় ধমকে করে যা নড়বড়ে করে দেয়। সেই দিন অপরাজিতা ফুল ছিঁড়েছিল নুরা। গাছটা বর্ণর পছন্দ অনুযায়ী মাহির এনে লাগিয়েছিল গার্ডেনে। ফুল ছাড়ার অপরাধে 2 ঘন্টা যাবৎ টাটকা রোদে দাঁড় করে রেখেছিল।
রৌদ্র তীর্যক রশ্মি সহ্য করতে না পেরে সে কেঁদেছিল। ফর্সা মুখশ্রী রক্ত বর্ণ ধারণ করে টোকাই দিল রক্ত বাড়বে। যেমন ক্রন্দনত গলায় বারবার মাপ চেয়ে নিচ্ছিল, কিন্তু পাষাণ বর্ণ কানে নেয়নি তার আকুতি। ছায়া বসে তৃপ্ত চোখে তার কান্না দেখেছে, যেন চোখে তার মনের তৃষ্ণা মেটাচ্ছে নোরা চোখের পানিতে। বাড়ির প্রতিটা সদস্য হাজির হয়েছিল সেই দিন। আয়েজা ছুটে এসে নূরের কাছে যেতে চাইলে কেমন উগ্র হয়ে ওঠে বর্ণ, চোখের দৃষ্টি পাথুরে, মনিদয়ে টকটকে লাল। সেই প্রথমবারের মতো আয়েজা ভয় পেল ছেলের আচরণে। কেমন হিংস্র কণ্ঠে বলেছিল হিসিয়া, বলতো ভুলই, সেটা ছোট হোক বা বড়, সামান্য কিংবা অসামান্য, অপরাধ করছে শাস্তি তো পেতেই হবে। আশ্চর্য ব্যাপার হলো, বর্ণ তার কিছুক্ষণ পরে আবারও তার সামনে হাঁটু গেড়ে বসেছিল আচমকা। কোমল অসহায় চোখে দুষ্টিত কান ধরে নুরার কাছে বলে, সরি বলছি। মুখ গলায় হাত বুলিয়ে জানতে চাইল উন্মাদের মতো। উত্তপ্ত রোদ শরীরে অনেক জ্বলছে না। বর্ণ বুঝতে পারেনি তার পাকনির কষ্ট হবে। সরি, তুমিও চাইলে আমিও এই রোদে দাঁড়িয়ে সবুজ বোধ করে দিতে পারি। নুরার বাচ্চা সুলভ মন একটু ভালোবাসা, একটু মমতা পেলে তা গলে যায়। পূর্বে জমায়েতে দুঃখ অভিমান ভুলে যায় নিমিষেই। সেই দিন সে বর্ণকে ক্ষমা করেছিল, আর এটাই ছিল বর্ণর উগ্র ব্যবহারের প্রথম দিন। ঘটনা ঘটেছে আজ থেকে প্রায় বছরখানিক আগে। আয়েজা সেই দিন নির্বাক চোখে ছেলেকে দেখে গেছে। সবার ছোট হওয়ার সুবাদে নুরার সকলে ভাই বোনের চেয়ে চোখের মণি। এমন একটা সময় ছিল, রোদ গেলে নুরার তাকে সহ্য হবে না বলে বাড়ি থেকে বের হতে দিত না। মাটিতে হাঁটলে পা ব্যথা হবে বলে ঘন্টার পর ঘন্টা আয়েজাকে কোলে নিয়ে বসে থাকতে বাধ্য করত বর্ণ। অনেক সময় নিজেও নিত। যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে, সেই ছোট্ট নুরার প্রতি এতটা রুড আচরণ কিভাবে করতে পারে বর্ণ? গাড়ির চাকা চলছে নিজ গতিতে। ধরণী অন্ধকারে, ধূসর কালো রঙা মেঘ আকাশে গুটিয়ে মেরে কয়েকটা নক্ষত্র দৃশ্যমান। গাড়ির জানালা হাতের কোনোই ঠেকিয়ে বাহিরের দৃষ্টি নিবন্ধন করে আনমনে তাকিয়ে রইল মিশমি। ক্ষণে ক্ষণে ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। গাড়ি যায় বিয়ের পোশাক, কোলের উপরে স্থানপ্রাপ্ত হতে মুষ্টিবদ্ধ, তাতে দাঁত খিসে রয়েছে, মস্তিষ্ক তার বিক্ষিপ্ত। সময়ের সাথে সাথেই রাগের বহর বেড়ে চলেছে থরথর। সব কিছু জ্বালিয়ে দেয় বাসনা জাগছে। হাজারোধিক মানুষের সামনে বর্ণ আজ যাতে তাকে অপদস্থ করছে। জন্মের পর থেকে এই অবধি কেউ এমন করেনি। এই অপমান তাকে দ্বিগুণ ফিরিয়ে দিতে হবে, নয়তো বর্ণকে তার হতেই হবে। পাশ থেকে সামিয়া যখন সময় রাগে রাগি চোখে মেয়েকে দেখাচ্ছে, আজ শুধু মিশমি নয়, তাদেরও চরম অপদস্থ হতে হয়েছে। এইসবের পেছনে কোথাও না কোথাও তাদের নিজস্ব মেয়েই তো দাবি। সুখ যখন তামিদ শিকদারের রুমে ঢুকলো, তখন হানিফা বেগম সেখানে উপস্থিত। এতদিন যে ছেলের বাইরে ছিল, কেমন কেটেছে ভালো মন্দ জানতে এসেছিল। সুখ দেখে আটচোখে চোখ মুখ কুচকালো। এখন নিশ্চয়ই তামিজ ওই মেয়েকে কাছে টেনে নেবে। এই রুমে যেমন যে তিনি আছেন, এই মুহূর্তের জন্য সেটা ভুলে যাবে। বৃদ্ধার ধারণা কিছুটা সঠিক হলো। সুখকে সহসায় কাছে ডাকলেন ভদ্রলোক। আম্মা, তোমার অপেক্ষা ছিলাম, কাছে আসো। সুখ প্রফুল্ল মনে বারবার নিকটে ছুটে যায়। ঝাপটে ধরে চোখে তুলে তমিজ শিকদারের মুখশ্রী দেখার চেষ্টা করলো। আমার আম্মাকে যে কতবার মনে পড়েছে খেয়াল আছে? শুক্রে হাসি ঝুলিয়ে দ্রুতবেগে মাথা দৌড়ালো। বাকে ফাঁকে সোপায় বসে হানিফা বেগমের ঠোঁট কুচকানো রুক্ষ মুখের দিকে নজর যেতেই খানিকটা চুপসে গেল। পরপর আজম শিকদার চোখের ইশারায় সেই দিক দেখিয়ে দিল। ভদ্রলোক তাকিয়ে দেখতে পেল মায়ের ক্ষিপ্ত দৃষ্টি। খানিক থমথমে হয়ে এলো তার মুখ, আমতামতো করেই বলল, আপনাকেও মনে পড়েছে। থাক, আর ঢং করতে হবে না। এই মেয়ের নিয়ে পরে থাক। আম্মা দাইকা গলায় পানি শুকাইয়া কাঠ হইয়া কইরা ফালা। আমি কে বুড়ি একটা, পারলে নিজের জন্ম ক্রেডিট কি কয় ওইটা ওরে দিয়া দে। বলতে বলতে অসন্তোষ মেজাজে তিনি বেরিয়ে এলো কুড়া পায়ে ধীরে ধীরে। বয়স বেড়েছে, সেই দ্বারা সোজা রেখে শক্ত পায়ে হাঁটতে অসুবিধা হয়। তামের শিকদার পিছু যেতেই মাঝতে নিষেধ করায় নিয়তে হাত তুলে ফের মেয়ের দিকে তাকায় অঝোর আহত নজরে। শোক আখিদয়ে টলমলে। বাবাকে শক্ত বাঁধনে ধরে রাখা হতো আগলা হয়ে আসার জন্য আপনা আপনি।
কান্দে না আম্মা, বারবার বলছি না দাদুর খারাপ কথাগুলো গায়ে না মাখতে। তুমি জানো উনি তোমায় কষ্ট দিতে এইসব বলে। গলাবে টুপটাপ করে অশ্রু গড়িয়ে পড়ে সুখের ভদ্রলোক। বিচলিতে পানি মুছে নিয়ে মেহেরম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় পরম আদরে। হাতের ইশারায় আপন ভাষা প্রয়োগ সুখ বলল তখন। আমাকে আর আম্মা বলে ডেকো না। শাশুড়িকে রুমে রেখে রুবাইতে গিয়েছিলেন কিচেনে। পুনরায় ফিরে এলেন নাস্তার ট্রে, কিন্তু দরজায় এসে শাশুড়িকে দেখতে পেল না। গেল মেয়ের অশ্রুসিক্ত চোখে তার নিঃশব্দ কান্নাকাটি। টিচার আসাতেই বাসায় সাইফুল লজেন্সের আয়ত্তে কোনো না কোনো সুখের বাসী ওনারাও যথেষ্ট চেষ্টা করছে সূর্য পূর্বে, তাই সুখের দৃশ্যরাই খুব একটা কষ্ট হলো না। সুখ একরাশ তিক্ততা নিয়ে রুবাইতার কাছে গিয়ে এলেন। সুখের প্রথম না শাশুড়ির এই আচরণ সাহসিকতার পর করে যাচ্ছে দিন দিন। সন্ধ্যা নিশতি রাত, বাইরে ঝিঝি পোকার ডাক পড়ছে তুমুল হারে, যেন এক একটা প্রতিযোগিতায় নেমেছে কার ডাক কতটা ভয়ঙ্কর শোনায়। কোমল মনে কে কতখানি ভীত জাগাতে পারে। কানে তুলো গুজে মূল ফটকের দারোয়ান কাকা চেয়ারে আসন গেড়ে বসে আছে, চোখ দুটো ঘুমে টুলুমুলু। ঝিমোতে ঝিমোতে ক্ষণে ক্ষণে সম্মুখে থুবড়ে পড়ে জোগাড়। ব্যালকনি থেকে এহেন দৃষ্টি ভীষণ অদ্ভুত লাগে সুখের। রাত বেজে 1:45, বালিশে মাথ পেতে ঘুমের দেশে পাড়ি দেওয়ার মুখ্যম সময়, অথচ দারোয়ান কাকা পেট সংসার চালানোর জন্য জীবন আয়ের সকাল নিয়মকানুন ছুটি নিয়ে অন্যের বাড়ি পাহারা দিচ্ছেন। সুখ রেলিংয়ে হাত রেখে একটু নিচে ঝুঁকল। সদর দরজার সামনে পিঠ হাত বেঁধে দুজন দেহরক্ষী দারোয়ান। চোখে তাদের ঘুমের রেশ মাত্র নেই। দীর্ঘশ্বাস ফেলে সুখ গলায় ঝুলানো ইয়ারফোনের পুনরায় কানে গুজে দিয়ে গান চালাতে একটা গানটা তার ফেভারিট নয়, ইতিপূর্বে শোনেওনি। খানিক আগে স্কল করতে করতে সামনে এলো। একটুখানি শুনতেই কেন জানি খুব মনে ধরল। রাতে খাবার পরিবারের সবার সাথে হয়েছে আজ, কেবল একজন বাদে, বর্ণ। রাত 10টার ঠিক 2 মিনিট আগে বেরিয়েছে। সকালে যখন ডাইনিং টেবিলে উপস্থিত ঠিক সেই সময় আজাদ শিকদার পিছু থেকে নিষেধ করলেও সে শোনার প্রয়োজন বোধ মনে করেনি। তবে এতটুকু আশ্বস্ত করে গেছেন খুব শীঘ্রই ফিরবেন। বর্তমান সময় রাত 2টো ঘরে, অথচ তার ফেরার নামই নেই। সুখ ধীর লয়ে ব্যালকনি থেকে রুমে ফিরে এলো। তারপর স্টাডি টেবিলে বসে গেল সম্পূর্ণে। হাতে কলম ডায়েরি সব মেলে সেতে নজর স্থির করে আর মনে হটল ইচ্ছত কিছু একটা লিখতে মন চাইছে, কিন্তু কি লিখবে মস্তিষ্ক বিচরণ করেও খুঁজে পাচ্ছে না। হঠাৎ চলতে থাকা গানের দিকে মনোযোগ যেতেই ঠোঁটের হাসি রেখা খেয়ে গেল। ভোরু গুটিয়ে খুব মনোযোগ ডায়েরি পাতায় দিয়ে কলম কষে গেল। শ্যামের আকতি মিনতি বিরক্তি প্রকাশার্থেই নাক কুচকালো বর্ণ। ডান হাতের 2 আঙুলের ফাঁকে থাকা সিগারেটে শুকটান দিয়ে মাহিরকে চোখ রাঙাতেই বসের বাধ্যগত মাহির হতে রোজা গিয়ে শ্যামের দিকে এগিয়ে যায়, ঠোঁট জুড়ে দুষ্ট হাসি। দুজন লোক মাটিতে হাঁটু মুড়ে শ্যামকে ধরে রেখেছে। তার অবস্থা অনেকটা ফান্দে পড়িয়ে বাঁকা কান্দেরে কথাটির সাথে মিলে যাচ্ছে। তাকে বলা হয়েছিল আগামী 1 মাস মিশমিশ ভিক্ষুক স্বামী বেশি ধরে তার বাড়িতে গিয়ে উঠতে, দরকার পড়লে স্বামীর অধিকার খাটিয়ে জোরপূর্বক মেয়েটিকে জড়িয়ে ধরতে। এই পারমিশন দিয়েছিল বর্ণ। আর এই জনদরদি নাকি প্রথম দিনে নিজের মুখোশ উন্মোচন করে এসছে। বর্ণের মেজাজটা খেই হারিয়ে সংবাদটা পেতেই মস্তিষ্ক ঠান্ডা হচ্ছিল না কিছুতেই। তাই তো রাত বিরাতে বাবার ডাক পেছনে ঠেলে ফরজের কাজ করতে এসছে। আর সেটাই হলো শ্যামের সুন্দর কালো সিল্কি চুলগুলো মাথা থেকে গায়েব করে দেওয়া, যা এখন সম্পাদন করে মাহির। দোস্ত, আমার সাধের চুল একটু ভেবে দেখলে হয় না? বলছি তো এমন ভুল আর দ্বিতীয়বার হবে না। পায়ের উপর পাথর নির্লিপ্ত ভঙ্গিতে বর্ণ ইজি চেয়ারে বসে একের পর এক দোল খাচ্ছে। সময়ের সাথে ফু দিয়ে সিগারেটের ধোঁয়া ছুটতে ঊর্ধ্বমুখী হয়ে চোখ দুটিতে দুধি ছড়াচ্ছে। সামনের দৃশ্যটা বেশ আনন্দ দিচ্ছে তাকে। ঠোঁট বাঁকিয়ে সে জবাব দিল। ঘটনা সেখানেই পুনরাবৃত্তি না হয় সেখানেই ভুল করার প্রশ্নে উঠছে কিভাবে? যখন সবাই চুকে দেওয়া ভালো। মাহির স্টার্ট কর, কুইক, আমার লেট হচ্ছে, বাড়িতে অপেক্ষা আছে অনেকেই। শেষাক্ত সময় তার কণ্ঠ অদ্ভুত শোনালো। কুচ্ছিত ভ্রু, কোমল স্বর নমনীয়। একসময় তাকে অন্যমনস্কতে দেখা যায়। সম্পূর্ণ মাহির রেজা এসালাই শ্যামের চুলে। ছেলেটা অসহায় চোখে নিজের উপর হওয়া নিষ্ঠুর অত্যাচার দেখেই যাচ্ছে। বেশি নড়াচড়া করছে না। পরে মাথা কেটে আবার রক্ত বেরিয়ে না আসে। বর্ণের ঠোঁটের কোণায় পুনরায় দুরন্ত হাসি ফুটে উঠছে মাত্র। এতক্ষণ কোথায় ছিল কে জানে। তার আশায় পূর্বেই শ্যাম এভাবে আটকে রেখেছিল মাহির এবং বাকি 2জন। আলোয়াধারী ফ্ল্যাট,
দুপাশে বেলকনিতে মোমাদিন বড় আকৃতির দুটো মোম জ্বলে কেবল, ফ্ল্যাট বর্ণের। ঘন ঘন পল্লব ঝাপটে চোখে মরিদয়ের এধার ওধার ঘুরিয়ে শ্যামের অনুনয় করে। আধারে কোনো কিছুই তো স্পষ্ট না। নিঃসন্দেহে তোর এই পোষা বিলাইটা ভুলে মাথা কেটে দিতে পারে। অন্তত লাইটটা জ্বালিয়ে দে না বাপ। তার কথাটি মঞ্জুর হলো শেষমেশ। আলো জ্বালিয়ে শ্যামের মাথার চুল গায়েব করার পর চুল ব্যাক করে ব্রাশ করিয়ে করতে বেরিয়ে গেল বর্ণ। কক্ষের জিনিসপত্র সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্লোরে এক জায়গায় বেডশিট তো অন্য জায়গায় বালিশ। খানিক আগে ড্রেসিং টেবিলে স্তরে স্তরে সাজানো মুখের প্রসাধনী সামগ্রীগুলো এখন ছিটকাছে এই ফ্লোরে। আশেপাশে ফুলদানি ভাঙার টুকরা। বোঝা যাচ্ছে খানিক পূর্বেই রুমের তাণ্ডব চলাছে। দুহাত মাথার চুল খামচে ধরে বেড়ে বসে আছে মিশমি। উত্তপ্ত মস্তিষ্ক কিছুতে শান্ত হচ্ছে না তার। যতবারই ফোন হাতে নিচ্ছে নিউজ ফিডে কেবল তারই তাচ্ছিল্য ভাব ভরা গুণগান। সেখানে মন্তব্যগুলো যা যা অবস্থা। রমণী হঠাৎ শটান হয়ে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে চলে এলো। অস্থির চিত্তে গালের চোখে নাকে সরু থুতনি হাতে বুলিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে। কি কমতি আছে তার মাঝে। সুন্দর ফেস কাটি, ফর্সা আকর্ষণীয় স্লিম ফিগার একজন পুরুষের জন্য নজর কাটতে যথেষ্ট। তবে বর্ণ কোন তার প্রতি আকৃষ্ট নয়? কেন তার মাঝে আটকায়নি? আবার খুঁজে বেড়া যায় নিষ্ক্রিয় মস্তিষ্ক। দরজা খোলা সামি এবং মুশফিকের হায়দার কক্ষে প্রবেশ করলেন। তখন হাতে ফুলদানি নিয়ে আয়নায় ছুড়ে মারার প্রস্তুতি নিচ্ছিল মিশমি। সামিয়া ছুটে এসে নিকটে রাগী দৃষ্টি ছুড়ে ফুলদানি কেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের পাশে রেখে দিল। কি করছো তুমি সাফিয়ান বর্ণের সাথে? চোখের কোটায় অশ্রু সব জমে মিশমির। মায়ের দিকে আহত চোখে তাকে মৃদুস্বরে বলল জোর খাটিয়ে, আমি ওকে ভালোবাসি। সে তো অনেকেই তাকে বাসে। মিশমির দৃষ্টি কঠোর হয়ে এলো মুহূর্তেই। বলল সেভাবেই। অনেকের সাথে আমার তুলনা দেবে না মাম্মি, কজ আই এম স্পেশাল। তাহলে বিয়ের আয়োজন করে এত বড় নাটক কেন? আমাদের সম্মানের কথা একবারও ভাবলে না তুমি? এপরোয়া বড় গলায় কথা বলতে লজ্জা করছে না? আমি কি জানতাম বর্ণ এমন একটা খেলা খেলবে? ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি। সাপের লেজে পাড়া না দিলে নিজেকে সাপ কখনো আক্রমণ করে না। মুশফিকের শীতল কণ্ঠে মিশমির ঠোঁট ভিজিয়ে নেয়। কি করে বর্ণকে বিয়েতে হ্যাঁ বলতে বাধ্য করছে সেটা কাউকে জানায়নি সে। এত বড় জঘন্য বিষয়ে বাবা মাকে বলা যায়? কেবল জানিছে বর্ণ এবং সে তার পরস্পরকে ভালোবাসে। মেয়েকে ছোট থেকেই নিজের জীবনের স্বাধীনভাবে চলার সুযোগ দিয়েছেন মুশফিক হায়দার। তাই তার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেনি। কিন্তু আজকের ঘটনায় তিনি সন্দেহে আছেন। মেয়েদের পছন্দের জিনিস নিজের করে নিতে যা খুশি তা করতে পারে। তবে কি বর্ণকে পেতে কোনো ভুল পথে হেঁটেছে মিশমি? সময়টা ভোরবেলা। বাড়ি কাটা 8টা কি 8:30টার ঘরে। টিকটিক করছে আপন আপনি নিয়মে। ড্রয়িং রুমের খালি সোফায় তখন অভ্রর অবস্থান। সোফার আশেপাশে কাউকে নজর পড়ছে না। তবে খানিক দূরে সিঁড়ি পরিষ্কার করছে একটা মেইড। রান্নাঘরেতে রুবাইতা আইজার মৃদু কণ্ঠ ভেসে আসছে। হয়তো ব্রেকফাস্ট তৈরিতে 2 কর্মী ব্যস্ত হয়ে পড়ছেন। অল্পক্ষণ পর চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমের উপস্থিতিতে ঘটে নুরার। পেছনে অভ্রকে দেখে উকি দিয়ে চোখ পাকায়। ফোনের 2 হাতে আঙুলে বিচরণ ঘাটিয়ে ছেলেটা মিটমিট করে হাসছে ঠোঁট টিপে। নুরার কপালেও সন্দেহের ভাস পড়ে। বাচ্চা ছেলেটা আবার প্রেম টেম করছে না তো? সে পেছন থেকে ঘুরে হেঁটে এসে অপর পাশাপাশি এসে থামল। কোমরে হাত চেপে আর চোখে ফোনের স্ক্রিনে দেখার চেষ্টা করেও ব্যর্থ হয়ে কড়া গলায় বলল, অভ্র, একটু সরে যাও, আমি বসবো। তড়াৎ করে অভ্র চোখ তুলে কালবিলম্ব না করে দাঁতে নিম্নোক্ত পিষে সরু নেত্রায় নূরের উপর দিয়ে পর্যবেক্ষণ করে। কত হবে সাইজ? পায়ের পাতা উঁচু করে অভ্রর সোপায় অবধি হবে কিনা সন্দেহ। অত তার মাঝের বার্তা। অভ্র উঠে দাঁড়িয়ে আজমকা নুরাকে সোফায় ঠেলে দিয়ে মুচড়ে ধরল। শাসনের স্বরে বলল ঝটপট, অভ্র। নুরা আতকে উঠে মৃদু স্বরে চেঁচিয়ে উঠে পরপরই জেদ করে বলল, অভ্র। অভ্র তাদের দাঁতে নিষ্পণ করে পণ করে আজ ভাইয়ার ডাকিয়েই ছাড়বে এই ইসড়ে পাখাকে। ভাইয়া ডাক এক্ষুনি।
1.5 আঙ্গুলের বাচ্চা, অথচ সবাইকে এমনভাবে ডাকিস শুনে মনে হয় স্বয়ং মহারানী ভিক্টোরিয়া। সামনে উপস্থিত সবাই তোর জনম জনমের ছোট ভাই, আর ডাক বলছি। অল্প কথাতে মুখোপায় বিকৃতি করে নেয় নুরা। সে অবস্থাতেই বলে ওঠে, ডাক শুনতে ভালো লাগে না না আজ থেকে তাহলে অসভ্য বলবো, ঠিক আছে? কত বড় আদবহীন তৈরি হয়েছিস রে আমার বোনটি। আমি ভুল করেছো বাচ্চা, তুমি ভুল করেছো বাচ্চা। বড় বোনের গায়ে হাত দিলে আল্লাহ পাপ দেবে। কোনো ছাড় বলছি না, লাগছে আমার। অভ্রের চোখ মুখ কপালে উঠে যাওয়ার জো বলে কি, এই 1.5 আঙুল এদিক ওদিক তাকে কিছু একটা খোঁজার মতো করলো অভ্র, সাথে সংযোগ করে। দাঁড়া, আজ তোর খবর আছে। বর্ণ বর্ণ বাঁচা আমায়। দেখো সেদিন এই পিচ্ছি আমাকে কিভাবে জুলুম করছে। ডাইনিংয়ের স্পা থেকে সাইমা বুয়া মুখ হাত চেপে ফিক করে হেসে ফেলল। হতবাক চোখে অভ্র থ মেরে চেয়ে রয়। অতঃপর ধীর লয়ে ফিরল পিছু। সতত দরজার বনে মুখের হেঁটে আসে বর্ণ। ঘামার্থ কপাল আর বিন্দু বিন্দু তরল চিকচিক করছে, কানের পাশে ঘেঁষে শুয়ে শুয়ে গড়িয়ে পড়ছে ঘাম। পরনের সাদা টি শার্ট ঘামে ভিজব। জিম হাউস থেকে ফিরছে সে। গলায় ঝুলানো একটা নীল রঙা তাওয়ালটা সে মুখে সোফায় এসে বসলো আগুসালো। এরপর ফোঁস করে শ্বাস ছেড়ে সুচালো নেত্রে চাহেনি পাশের সোফায়। অভ্র 2 দিকে মাথা ঝাঁকিয়ে নুরার মাথা চাটি মেরে পাশে বসে পড়ল তড়িৎ। গুনে 12 বছরের বড় ভাইকে বলে কিনা সে পিচ্ছি এই দিন দেখার জন্য বুঝি তার জন্ম হয়েছিল। ডিম করে ফিরবে বর্ণ রোজ খেজুর, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, জাল, তরল-দুধের সংমিশ্রণ তৈরি করে জুস পান করে আজও তার ব্যতিক্রম হয়নি। কপালে হাত থেকে চোখ বুঝেছিল শান্ত ঘামার্ত পুরুষটি। সামান্যকার উপস্থিতি টের পেয়ে হুট করে চোখ মুখ খুলল। কেউ একজন ট্রেটে জুস ধরে আছে। বর্ণ এদিক ওদিক না চেয়ে প্রথমে গ্লাস তুলে নিল, তারপর আয়েসে চুমুক বসাল সে। মুহূর্তে মুখশ্রী মুখখানা ইচ্ছাকৃতভাবে ঝুঁকিয়ে ফেলে সে। বলে উঠল তখনই, এটা কি? সম্মুখে দৃষ্টি পড়তে সে থমকে গেল পরপর। অবচেতন মনেই আওড়ালো এদিকে ওদিক, কাউকে যেন খুঁজে ফিরল। চোখ মুখ তাকাতেই বর্ণ টে হাতে মেয়ের রাশমা অপরাধীকে মুখে দাঁড় করিয়ে আসছে। বর্ণর প্রতিক্রিয়া দেখে হয়তো ভেবেছে সে কখনো ভুল প্রতিক্রিয়া করে ফেলেছে অজান্তেই। থমথমে মুখ গলা খাকরি দিয়ে বর্ণ ঘাড়ে হাত ঘষে। সে কি এই মুহূর্তে বোবা ফুলকে আশা করছিল? কিন্তু কেন? মানে উদয় হওয়ার প্রশ্নটি তৎক্ষণাৎ জবাব খুঁজে পেল না বর্ণ। আনমনেই হাতের ছুরি নিয়ে আপেলের আঁকিঝুঁকি করছিল সুখ। আইজার ফিসফিস ডাকে হকচই তাকায়। ভদ্রমহিলা দ্রুত ভ্রু বাঁকিয়ে কেমন করে চেয়ে আছে তার দিকে। সুখের মনোযোগ পেয়ে আরেকটু নিকটে চেপে এলো তিনি। সন্ধিয়ান গলায় কঠিন এক প্রশ্ন করে বসেন। কিচেন রুম, ব্ল্যান্ডার জারে কি যেন দিয়েছে রুবাইয়াত। গ্রিং গ্রিং শব্দে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। তার সম্পূর্ণ মনোযোগ সেদিকেই। সুখ এক ঝলক তাকে পরখ করে আইজার প্রশ্নের পরিবর্তে অপ্রস্তুত হাসল ঠোঁট এলিয়ে। অতঃপর ঘাড় বাঁকিয়ে চাইল খানিক দূরে স্থাপিত ড্রয়িং রুমে অবস্থানরত বর্ণকে। সুদেহী ক্লান্ত মানুষটি গ্লাসে চুমুক বসিয়ে স্থির নেত্রে অদৃশ্যে তাকিয়ে কি যেন ভাবছে। সুখ পুনরায় আইজার দিকে ফিরল। মৃদু অবজ্ঞাপূর্ণ হেসে হাতের ইশারায় স্বাভাবিকভাবেই বুঝিয়ে দিল, তেমন কিছু না, তোমার ছেলে যেমন প্রাপ্তবয়স্ক তেমনি আমিও। কাল বিয়ে হয়নি তো কি হয়েছে, একদিন না একদিন হবেই। খুব সুন্দর একটা বউ আসবে, এরপর থেকে সেই বউই তোমার ছেলের সব কিছু দেখে রাখবে না বলো? সুখের প্রশ্ন বুঝে আইজার সরু চোখে ঠোঁট বাঁকিয়ে উপর নিচ মাথা দুলিয়ে সায় দিতেই সে ফের বোঝালো, মাঝখানে আমি কেন শুধু শুধু অন্যের স্বামীর সেবা করে করে মরব? আইজা ভ্রুকুটি করে হতবিহম্বল চেয়ে রইলেন। সন্দেহী চাহনি। যেই মেয়ে অন্যদিন বর্ণ ফেরার আগ মুহূর্তেই তার প্রয়োজনীয় জিনিস রেডি করে সাজিয়ে রাখে, তিনি কিংবা অন্য কেউ সেসব নিয়ে যেতে চাইলে উড়ে এসে বাঁধ সেধে নিজেই বর্ণর কাছে যায়। আজ সেই মেয়েটিই বলছে, অন্যের স্বামী সেবা করে করে কেন মরব? কণ্ঠে অবাকতা ঢেলে ভদ্রমহিলা নজর স্থির রেখেই প্রশ্ন করল দ্বিতীয় দফায়, তাহলে এতদিন কেন করেছিস? এতদিন বুদ্ধ ছিলাম, এখন জ্ঞান হয়েছে।
ইশারায় কথাটি সুনিপুণভাবে বুঝিয়ে দিল সুখ। এরপর দীর্ঘ শ্বাস ছেড়ে ঝুড়িতে হাতের আপেলটা রেখে দিয়ে ছুরিও যথাস্থানে বসিয়ে দেয়। আইজা কথা বাড়ালেন না আর, পাশে দেখিয়ে বললেন, এগুলো গার্ডেনে দিয়ায় তো, ওখানে তোর বড় আব্বু আর তামিজ আছে। সুখ মাথা ঝাঁকিয়ে ট্রে হাতে নেয়। উল্টো ঘুরে দৌড় অব্দি আসতেই মুখোমুখি হয় সাইমা বুয়ার। তাকে দেখেই হাসি ফুটে বুয়ার ঠোঁটে। পরনের মলিন আঁচলে হাত মুছে সহাস্যে বলল, আচ্ছা সুকাম্মা, এগুলা কই নিয়ে যাইতেছেন, দেন আমি দিয়াহি। রুবাইয়া তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকায় ক্ষুর্ধা দৃষ্টিতে। এতে চোখাচোখি হয় দুজনের। ৩৫ সাইমা বোকা হাসে। অতিষ্ঠে কিংবা বিরক্তি প্রকাশার্থে দুদিক মাথা ঝাঁকিয়ে রুবাইয়ার দৃষ্টি সরিয়ে নেয়। না না, আমি পারব। সুখের ইঙ্গিতের ভাবার্থ বুঝতে পেরে বুয়া ঘাড় কাত করে। আচ্ছা। কিচেন হতে বেরিয়ে ডাইনিং স্পেস, তার পূর্ব পাশেই আবার ড্রয়িং রুম। সুখ ট্রে হাতে ডাইনিং টেবিলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রয়। বর্ণ এখনও সরেনি ড্রয়িং রুম ছেড়ে, আর গার্ডেনে যেতে হলে ড্রয়িং রুম ভিড়িয়ে যেতে হয়। এই মুহূর্তে সুখ বর্ণর আশেপাশে তো দূর, নজরেও ধরা দিতে চায় না। আলতো উকি দিয়ে কিচেনে তাকাতেই আইজা সালাদ কাটতে কাটতে শুধালেন, দাঁড়িয়ে আছিস কেন, না পারলে রামসাকে দিয়ে পাঠিয়ে দে। অগত্যের সুখ নিজেই হাঁটা ধরল। হানিফা বেগম এসে যোগ দিয়েছেন ড্রয়িং রুমে। বর্ণ তখন চোখ বুজে আছে, কপালে হাত ঠেকিয়ে। সুখ স্বস্তির নিঃশ্বাস ফেলে সদর দরজা পার হয়ে এলো। কিছুটা আশ্চর্য হলো বটে, আজ দাদু কিছু বলল না কেন? নিশ্চয়ই তাকে খেয়ালই করেনি। কিরণমালা সিরিয়াল নিয়ে অভ্রর সাথে কথা কাটাকাটি করছিল তো। এই বোবা ফুল। শব্দ দুটো কর্ণকৌঠরে পৌঁছাতেই সুখের শিরদাঁড়া শিরশির করে উঠল যেন। চলকে উঠে হৃদযন্ত্র। মনে হলো শব্দটি যুগ যুগ শোনা হয়নি সহসা। পা থমকে গেল সুখের। সুইমিং পুলে তার প্রতিবিম্ব ভাসমান। সুখ আর চোখে সেদিকে তাকায়। বর্ণর হালকা অবয়ব ধীরে ধীরে গাঢ় হচ্ছে, অর্থাৎ পুরুষটি এক পা দুপা ফেলে তার নিকটবর্তী হচ্ছে। কিন্তু তার সাথে তো সুখের কোনো কথা নেই। সে কেন দাঁড়িয়েছে তবে? সুখ লম্বা দম ছেড়ে এক পা বাড়াতেই পেছন থেকে বর্ণর রাশভারী গলায় শীতল হুমকিস্বরূপ বাণী ছুঁড়ে এলো, আর এক কদম আগে বাড়ালে তোর পা দুটো কেটে কাঁধে ঝুলিয়ে দেব বলে দিলাম। না চাইতেও তাকে থামতে হলো। জিভে ঠোঁট ভিজিয়ে সে তড়িৎ ঘুরে গেল পিছু। বর্ণ সামনে এসে দাঁড়ায় সুখের। মসৃণ কপালে সুগভীর ভাঁজ, মাথার ঝাঁকড়া চুলগুলো নেমে এসেছে ভ্রুরেখার উপরিভাগে। ব্যাস, আরেকটু হলেই চোখ ঢেকিলাবে। ঠোঁটে ঠোঁট চেপে ছোট ছোট চোখে বিনা শব্দে সূক্ষ্মে উপর নিচ পর্যবেক্ষণ করে হাতের উপর নজর স্থির করল বর্ণ। ডান হাতের তর্জনীতে নিম্ন আধর স্লাইড করতে করতে প্রশ্ন করল, চোরের মতো যাচ্ছিলিস কোথায়? সুখ জবাব দিল না, অথবা দেবার প্রয়োজন বোধই করল না। কেবল একদৃষ্টে ফ্যালফ্যাল করে চেয়ে রইল বর্ণকে। দিন দিন আশ্চর্যের শীর্ষে পৌঁছে যাচ্ছে সুখ। সে বুঝতে পারছে না মানুষটা সেদিন তাকে আশ্রিতা, জন্মপরিচয়হীন, কণ্ঠস্বরহীন বলে কত অপমান করল। যেন ঘৃণাতেও তার দিকে ফিরে চাইবে না দ্বিতীয়বার। অথচ পুরুষটি দেখো কতটা স্বাভাবিক। চোখের নির্লিপ্ত ভাব দাবি করছে কিছুই হয়নি যেমন। সেদিনের মুহূর্তটা ভুলে গেল নাকি? ব্রেন মেমোরি লুজ? ভুলমনা রোগটা তো ওনার ছিল না। তবে বর্ণর দৃষ্টি তীর্যক হয়। দাঁতে দাঁত পিষেত করে হিসিসিয়ে বলল তৎক্ষণাৎ, বলতে পারিস না, কিন্তু শুনতে পাস নিশ্চয়ই। কথার জবাব দিচ্ছিস না কেন? মুখ কুচকে আসে সুখের। অদৃশ্য রাগ মাথা চাড়া দিয়ে ওঠে মস্তিষ্কে। একবার হাতের দিকে চেয়ে পরপর তাকালো বর্ণর দিকে। চোখের কঠিন ইশারায় হাত পাততে বলল। বর্ণর কি হলো কে জানে? সে প্রশ্নাতীত চোখে অনমন্যে হাত পেতে দিতেই সুখ ড্রেটা বর্ণর হাতে ধরিয়ে দিল। পরপর শক্ত চোয়ালে হাত নেড়েচেড়ে ইশারায় বলতে লাগলে, বলতে পারি না সেটা খুব ভালো করেই জানি, তারপরেও মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। কিন্তু যা শুনেছি তার জবাব দিতে হাত খালি থাকাটা পূর্বশর্ত। হাতে ট্রে নিয়ে জবাব কিভাবে দেব? চোখে? সেই ভাষা পড়ার ক্ষমতা তোমার নেই। সুখ দ্রুত লয়ে বর্ণর কাছ থেকে ট্রে পুনরায় হাতিয়ে নিল এক প্রকার। ঘন ঘন পল্লব ঝাপটে নজর সরিয়ে নেয় অন্যত্র। স্তব্ধ হয়ে বর্ণ অল্পক্ষণ তাকিয়ে রইল। ঘাড়ে হাত বুলিয়ে সুখের চোখে চোখ রাখল হঠাৎ করেই। কিন্তু সে তো সত্যিই চোখের ভাষা পড়তে জানে না। বর্ণ মুখ বাঁকিয়ে ট্রেতে দৃষ্টি নিক্ষেপ করে। আজকের জুস তুই বানিয়েছিলি? সুখ দুদিক মাথা ঝাঁকিয়ে না বোঝায়, অথচ সেই বানিয়েছিল। বর্ণ সুখের উত্তর পেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল যেন। হাত বাড়িয়ে চায়ের জারে হাত দিতে নিলেই সুখ তড়িৎ ট্রে সরিয়ে নেয়। এগুলো বর্ণর জন্য নয়, তাই তার ছোঁয়ার অধিকারও নেই। অপমানে মুখ থমথমে হয়ে এলো পুরুষটির। মাথায় জেদ চাপল, আজ এই পাত্র থেকেই চা পান করবে। যদিও সে চা খায় না, বোবা ফুলের এমন প্রতিক্রিয়া তাকে বাধ্য করছে আজ। ট্রে কাছে আন, চা খাবো।
বর্ণ আবারও হাত বাড়াতে নিলেই সুখ ট্রে অন্যদিকে ঘুরিয়ে নিল, দুদিক মাথা দুলিয়ে না করে, কিছুতেই ছুতে দেবে না লোকটাকে। মাথায় খুন চাপল বর্ণের, রাগে জেদের তোড়ে শিরা উপশিরা ধপধপ করে উঠল যেমন। সুখ সুইমিং পুলের কিনারায় দাঁড়িয়ে, আর দুপা পিছিয়ে গেলে পানিতে খুদে যাবে নিঃসন্দেহে। বর্ণ চোয়াল শক্ত করে সুখের হাতের উপর থাবা বসাতে গেলেই রমণী দ্রুত সরে এলো জায়গা থেকে। মুহূর্তেই ছাপ শব্দে গর্জে উঠল চতুর্দিক। সুইমিং পুলের কালচে সবুজ পানি দুভাগ হয়ে পুনরায় মিলিয়ে গেল ঢেউ খেলে। গার্ডেন থেকে তামিজ এবং আজাদ শিকদার ছুটে এলেন অবিলম্বে। বাড়ির ভেতর থেকে অভ্র, তুহফা, এমনকি রুবাইয়া তো বেরিয়ে আসে দ্রুত পদে। সকলের চোখে প্রশ্নের ভার। সুখকে স্বয়ংসম্পূর্ণ দেখে রুবাইয়াত স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভেবেছিলেন হয়তো সুখের কিছু হয়েছে, কোনো বিপদ এলে মেয়েটা সাহায্য চেয়ে মুখ ফুটে বলতেও পারবে না, তাই তো জান হাতে নিয়ে ছুটে বেরিয়ে এলেন। কি হয়েছে? কে পড়েছে? কিসের আওয়াজ শুনলাম? প্রশ্নগুলো একে একে সুখের কানে এসে ঠেকছে, অথচ সে হতভম্ব চোখে সুইমিং পুলের পানিতে নজর স্থির করে আছে। হিম ধরে আসা হাতে ট্রে পড়ে যেতে চাইছে, কিন্তু ধরে রেখেছে বহু প্রচেষ্টায়। পিটপিট চোখে সুখ উপস্থিত সকলের দিকে নজর বুলিয়ে নিল দুবার। হানিফা বেগমকে রামসা নিয়ে আসছে ধরে ধরে। বৃদ্ধা ভালোমতো হাঁটতেও পারেন না। ওই মাইয়া, কথা কয় না কে? কিসের আওয়াজ শুনলাম ওইটা? দাদুর কথা শেষ হওয়ার পরপরই অভ্র আশেপাশে নজর ছিটাতে ছিটাতে বলল, ভাইয়া, কোথায় সুখ আপি? ও তো তোমার পরেই বেরিয়ে এসেছিল, আবার কোথাও দেখছি না যে। সুখ এক হাতে ট্রে ধরে অন্য হাতে পুলে ইশারা করে। সকলের নজর গিয়ে ভিড় করে সেথায়। তখনই মাথা উঁচু করে পানি থেকে বেরিয়ে এলো বর্ণ। দুহাতে মুখ মুছে মাথার চুল পেছনে ঠেলে সম্মুখে পরিবারের সদস্যদের আশ্চর্যমণ্ডিত দৃষ্টি অবলোকন করে প্রশ্নাতীত নজর নিক্ষেপ করে ভ্রুট্রু বাঁকিয়ে। সুখ মুখের ভেতর জিভ কাটে, ভাবতেই পারেনি লোকটা এভাবে পড়ে যাবে। সুখ পুনরায় মুখোমুখি হয়নি বর্ণের। কোথায় আছে কে জানে, হয়তো প্র্যাকটিসের জন্য বেরিয়ে গেছে এতক্ষণে। ব্রেকফাস্ট করা হয়নি সুখের, খেতে ইচ্ছে করছে না কিছুই। কলেজ ইউনিফর্ম পরে অস্থির পদচ্ছাপে এদিক ওদিক পায়চারি শুরু করে। এই কণ্ঠ, কথা না বলতে পারার অপরাধে পড়ালেখায় সিরাত থেকে 2 বছর পিছিয়ে গেছে সুখ। সিরাত তার সমবয়সী এবং সহপাঠীয়। 3 পর্যন্ত 7 পড়তে পারলেও 4 পড়া হয়নি। জন্ম থেকেই সুখ বাকশক্তিহীন। সাইন ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে সময় লেগেছে, নয়তো মনের ভাব সামনের মানুষের সামনে তুলে ধরত কিভাবে। 3 এবং 4-এ 2 করে 4 বছর কেটে গেল। বর্তমানে সিরাত তার 2 বছর সিনিয়র। তুহফার ব্যাচমেট। তুহফার ভার্সিটি এবং সুখের কলেজ পাশাপাশি। মিনিট 2-এর পথ। সুখের কাছ থেকে বিদায় নিয়ে তামিজ শিকদার নিজ গন্তব্যে ছুটে গেলেন গাড়িতে ভর করে। কাঁধে ব্যাগ চেপে আশেপাশে নজর ছিটিয়ে ধীর পায়ে বরাদ্দকৃত ক্লাস কক্ষের অভিমুখে এগিয়ে গেল সুখ। ইয়া বড় বড় 2 ভবন মুখোমুখি, মধ্যস্থিতে বিশালাকার মাঠ। চতুর্দিকে ধবধবে সাদা ইউনিফর্ম পরিহিত সারি সারি শিক্ষার্থীর ঢল। প্রিয়া, রোল নাম্বার 2। বাকশক্তিহীন হওয়ার পরেও সুখ তার উপর লেভেলে থাকে সবসময়, যা সে কিছুতেই মানে না। রোজ কিছু না কিছু ছুতো ধরে খুঁচাতে চলে আসে, অথবা জনসম্মুখে অপমান করার সুযোগ খোঁজে। যেমন আজ নিঃশব্দে ক্লাসে যাওয়ার ফাঁকে প্রিয়া দলবল নিয়ে সুখের কাঁধে ধাক্কা দিল। পরপর মুখ ভেঙে মিথ্যে মিথ্যে মুখে অপরাধী ভাব ফুটিয়ে সরিও বলল। ভাগ্যিস খোলা মাঠে মুখ থুবড়ে পড়েনি সুখ। সে বুঝে নিল কাজটি প্রিয়া রানীর ইচ্ছাকৃত। টু শব্দ করল না, মৃদু মলিন হেসে ক্লাসে চলে এল। প্রথম সারিতে কখনো বসেনি সুখ, তার ইচ্ছেও জাগেনি কবু। সে ধীর লয়ে মধ্যভাগের একটা বেঞ্চে গিয়ে আসন পেতে নিল নিজ দায়িত্বে। সেখানেই চুপ করে বসে ক্লাস শেষ করে। বন্ধু বলতে তার একজনই আছে, ফাহা নাম তার। মেয়েটা আজ আসেনি। দিনটি বৃহস্পতিবার। প্রতিদিন ক্লাস শেষে তুহফা চলে আসে সুখের কাছে। আজও এসেছে। আশেপাশেই থাকবে অথবা ক্যান্টিনে। সুখ ক্লাস থেকে বেরিয়ে রূপম স্যারের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার দেখা করতে বলেছে, কারণটা অবশ্য এখনও জানা যায়নি। আমার সাথে কক্সবাজার ঘুরতে যাবে সুখ। সুখের চোয়াল শক্ত হয়ে আসে অবিলম্বে। হাত মুঠোবদ্ধ করে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে রাখে সে। অনুমতি নিয়ে খানিকক্ষণ আগেই প্রবেশ করেছে সুখ, আর এসেই স্যারের এমন প্রস্তাব। সুখ মুখ তুলে চাইল খানিক পর। ঘৃণায় রক্ত টকবক করে উঠে গা গুলিয়ে এলেও মুখের ভাব এমন সুখ চকিতে দরজার দিকে চাইল। বুট জুতার টকটক আওয়াজ তুলে ভেতরে প্রবেশ করছে পুরুষালী অবয়ব। রুমালে আবৃত মুখশ্রীতে দৃশ্যমান ধূসম কালো মণিচোখগুলো দেখতেই সে থমকে গেল কিছু পলের জন্য। এই চোখ দুটো তার ভীষণ চেনা। বর্ণ ভাই এখানে। তার পাশেই ভীত সন্ত্রস্ত তুহফা এবং কলেজের প্রিন্সিপাল জনাব মহিউদ্দিন স্যার। বর্ণের দৃষ্টি থেকে আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বেরোচ্ছে যেমন, ওই ক্ষুরধার রক্তচক্ষু রূপম স্যারের দিকেই স্থির।
লোকটার গলা শুকিয়ে এলো মুহূর্তেই। হাসার চেষ্টা করল অল্প স্বল্প। সুখ স্তম্ভিতের ন্যায় চেয়ে থাকার মাঝে পুনরায় গম্ভীর অথচ ক্ষিপ্র গলায় বলে উঠল বর্ণ, ফুল, একে আঘাত কর বলছি। সুখ এবার রূপম স্যারের দিকে চায়, চোয়াল শক্ত, হাত দুটো মুঠোবদ্ধ। আমি তোমার স্যার হই সুখ, রেসপেক্ট। সেকেন্ডের ব্যবধানে আতকে উঠে তুহফার দুহাত বিস্ময়ে ঠোঁট ছুঁয়ে গেল আপনা আপনি। চূড়ান্ত আশ্চর্যে চোখ পাকিয়ে আসে। সুখ মুঠোবদ্ধ ডান হাত সজয়ে বসিয়ে দিয়েছে রূপম স্যারের নাক বরাবর। অনাকাঙ্ক্ষিত আক্রমণে তাল সামলাতে না পেরে ডেস্কের উপর ছিটকে পড়েন তিনি। সুখ থেমে রইল না। এতক্ষণের পুষে রাখা ক্ষোভ, ঘৃণা উগলে দিল পরপর। রূপম নামের নিকৃষ্ট লোকটার কলার ধরে থাপ্পড় বসালো গালে। এটা কি ধরনের ব্যবহার? একজন সম্মানিত শিক্ষকের গায়ে হাত তোলার শাস্তি কি হতে পারে আন্দাজ আছে তোমার? প্রিন্সিপাল স্যার, আপনার সামনে। তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই সুখ ক্ষিপ্র বাঘিনীর মতো ইশারায়, কণ্ঠস্বর নেই বলে দুর্বল ভেবেছিলি আমায়, কথাটি বুঝিয়ে এলোপাথারি চর বসাতে লাগলো দুহাতে। মিজাজ শান্ত হচ্ছে না কিছুতেই। ইচ্ছে করছে শ্বাসরোধ করে পৃথিবী থেকে এমন নিকৃষ্ট মানুষের অস্তিত্বই নিশ্চিহ্ন করে নিতে। অপমানে মুখের রং পাল্টে এলেও রূপম স্যার গালে হাত রেখে চুপ রইলেন। সামনে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছেন, ওনার সামনে কিছু করা যাবে না, নিজের দোষ তো ঢাকতে হবে। বুকে হাত বেঁধে বর্ণ ঠোঁটে ঠোঁট চেপে স্থির চেয়ে তুহফা এগিয়ে গিয়ে সুখকে টেনে নিয়ে এলো। রাগে প্রচণ্ড ঘৃণায় চোখ ঝাপসা হয়ে আসছে সুখের। একজন শিক্ষক, পিতা সমতুল্য, যিনি সুন্দর জীবন গঠনের সুশিক্ষা দেন, পিতাসম সেই শিক্ষকের কাছে এমন জঘন্য প্রস্তাব, ছি। প্রিন্সিপাল স্যার, আপনার সামনে একজন হাঁটুর বয়সী স্টুডেন্ট আমার গায়ে হাত উঠিয়েছে, আর আপনি কিছুই বলবেন না? জনাব মহিউদ্দিন স্যার চোখের চশমা ঠেলে দিয়ে সুখের দিকে চাইল, যাকে এই মুহূর্তে তুহফা দু হাতে আড়াল করে রেখেছে। চোখে অশ্রু, অথচ এর গহীনে লুকায়িত ঘৃণার অগ্নিকুণ্ড। ভদ্রলোক লম্বা দম নিয়ে বললেন, একজন শিক্ষার্থী অকারণেই কোনো স্যারের গায়ে হাত ওঠানোর দুঃসাহসিক কাজ করবে বলে আপনার মনে হয়? কি করেছেন তার সাথে? বিশ্বাস করুন স্যার, আমি ওকে কিছুই বলিনি, শুধু এটাই বলেছিলাম যে তুমি তো কথা বলতে পারো না, এত পড়ে কি হবে। তার চেয়ে বরং। বর্ণ শীতল দৃষ্টি স্থাপন করে নিঃশব্দে দুপা এগিয়ে যেতেই রূপম স্যার গলা খাকারি দিয়ে থেমে গেলেন। ঘামতে শুরু করেছেন ইতোমধ্যে। সুখের সাথে হওয়া কথোপকথন কি কোনোভাবে সবাই জেনে গেছে? কিন্তু কিভাবে? প্রশ্নাতীত চোখে জানতে চাইল হেয়ালি স্বরে বর্ণ। তারপর রূপম স্যার জিভে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে প্রিন্সিপালের দিকে চাইলেন। মস্তিষ্ক ঘেটে নিজেকে নিয়ে এমন কিছু সাফাই খুঁজলেন যেন পুরো দোষ সুখের উপর গিয়ে বর্তায়। বর্ণের শান্ত দৃষ্টি রূপম স্যারের মুখশ্রীতে বিচরণ করছে তখন। দুজন প্রায় মুখোমুখি। ডান হাতে ধীরস্থির তুড়ি বাজাতে বাজাতে বর্ণ পিছু না ঘুরেই বলে উঠল আচমকা, গেটের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ফুলকে নিয়ে গাড়িতে গিয়ে বস তুহফা। তার কথা শেষ এবং হাতের তুড়ি বাজানোও থেমে গেল। পরপরই সেই হাতটা হিংস্র গতিতে গিয়ে ঠেকল রূপম স্যারের কণ্ঠনালীতে। এই কণ্ঠ দিয়েই তো বোবা ফুলকে কক্সবাজার যাওয়ার প্রস্তাব রেখেছিল। কণ্ঠনালী বলো বা শ্বাসনালী দুটোই চেপে অবিলম্বে এক ছুটে পেছনের দেওয়ালে নিয়ে গিয়ে আটকে দিল বর্ণ। চোখে অদ্ভুত নিষ্ঠুরতা, দয়া মায়াহীন কেমন পাষণ্ড সেই চাহনি। রূপম স্যারের জিভ বেরিয়ে আসে শ্বাসকষ্টে। লোকটা ছটফটিয়ে উঠে মুহূর্তেই। দু হাতে বহু প্রচেষ্টায় গলা থেকে বর্ণের হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তিনি ব্যর্থ। প্রিন্সিপাল এতক্ষণ চুপ থাকলেও এবার এগিয়ে গেলেন, রূপম স্যারকে ছাড়িয়ে নিতে চাইলেন। বর্ণ ছেড়ে দাও, মরে যাবে, ওনার ব্যবস্থা আমি করব। বর্ণের কানে সেসব কথা পৌঁছয়নি বোধহয়। সে কঠোর গলায় ধমকে উঠল খানিক পেছনে জড়সড় দাঁড়ানো রমণীদের উদ্দেশ্যে, তোহফা, তোদের গাড়িতে গিয়ে বসতে বলেছি, কথা কানে যায় না? দুজন কেঁপে উঠল যেন, হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে। মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে উঠেছে। তুহফা ঢোক গিলে সুখের হাত ধরে তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে এলো। সামনেই কিছু কিছু শিক্ষার্থী উকি ঝুঁকি দিচ্ছে ভেতরে কি ঘটছে দেখার লক্ষ্যে। প্রিন্সিপাল স্যারের কানে কথা উঠেছে, ওই র্যাস্কেল সোকাল টিচার শাস্তি পাবেই, তুই আর কাঁদিস না সুখ পাঠি, দেখ আশেপাশের সবাই আর চোখে দেখছে। সুখ শুনল তুহফার কথা, শেষবারের মতো চোখ মুছে স্বাভাবিকভাবেই করিডোর পার করে এলো। জানতে চাইল, বর্ণ ভাইকে তুমি ডেকেছ? তুহফা না করে উঠে। সে তো সুখের অপেক্ষায় ক্যান্টিনে গিয়ে বসেছিল। হঠাৎ সামনের একটা টেবিলে নজর যেতেই বর্ণের মতো মনে হয়। মুখ ঢেকে না খায় সঠিক চিনতে না পারলেও কাছে এসে চিনে নিতে তেমন অসুবিধা হয়নি। এরই মাঝে সুখের ফোন এলো, আর সেটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে রূপম স্যারের উক্তিগুলো ভেসে আসে। বর্ণের পাশে বসার অনুমতি পেয়েছিল তুহফা। সেই সুবাদে কথাগুলো বর্ণও শুনতে পেয়েছে স্পষ্ট। মুহূর্ত ব্যয় না করে সে ঝড়ের গতিতে উঠে এসেছে। অতঃপর প্রিন্সিপালকে নিয়ে রূপম স্যারের কেবিনে উপস্থিত হল।
পিচঢালা রাস্তায় গাড়ির চাকা ঘুরছে বিরতিহীনভাবে। অভ্যন্তরে খানিক আগে ধিমি আওয়াজে মিউজিক চললেও এখন তা অফ। ড্যাশবোর্ডে ফোন আটকে রাখা, সেখান থেকে মেইলি অতিষ্ঠ স্বর ভেসে এলো। ভাই, তুই ফিরছিস কবে? আর গিয়েছিস ওবা কোন জেলায়? স্টিয়ারিংয়ে হাত চালিয়ে বোনের কথায় মেহরাব মৃদু হাসল। মেহরাব বাঁ হাতে মাথা চুলকে জবাব দিল। মেহরাব, রংপুর আছি, 2-1 দিনের মাঝেই ফিরে যাচ্ছি ঢাকা। কিছুদূর যেতেই আচমকা তড়িঘড়ি করে ব্রেক কষে। সচকিতে পাশে তাকায় মেহরাব। কাদা পানিতে চাকা চালিয়ে দিয়েছে এবং কারো গায়ে সেগুলো ছিটকে গেছে। সে ত্রস্ত হাতে ডোর মেলে নেমে এলো রাস্তায়। সরি মিস। মাথার ওপর সূর্য তেজ দেখিয়ে বেড়াচ্ছে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। আইসক্রিম খাওয়ার ইচ্ছে জেগেছিল তুহফার। পার্লার রাস্তার বিপরীত পার্শ্ববেই। গাড়ি চড়ে বসার পূর্বে সুখের হাত ধরে রাস্তা পার হতে যে ধরেছিল মাত্রই, অথচ তার আগেই কাদা পানিতে মাখো মাখো হয়ে গেছে জামাকাপড়। রাগে দুঃখে উত্তপ্ত মস্তিষ্ক আরও দ্বিগুণ চড়াও হলো। তার উপর সরি শব্দটা উপহাস বয়ে অন্য কিছু মনে হলো না তুহফার। রমণী দাঁতে দাঁত নিষ্পেষিত করে হিসশিয়ে ওঠে। উজবুক, অন্ধ নাকি? গাড়ি ঠিকভাবে চালাতে না পারলে স্টিয়ারিং হাতে ধরেছেন কেন? জামাটাই নষ্ট হয়ে গেল। থমথম খেয়ে গেল মেহরাব। রাগও হলো কিঞ্চিত। সে তো ভুল স্বীকার করেইছে, তাও এসব বলার মানে কি? মেহরাব চাপা স্বরে বলল, কি বললেন মিস? যেটা শুনলেন সেটাই। তুহফা তেতে উঠল। তার বাহু চেপে ধরে সুখ। হয়তো ভুল করে ফেলেছে লোকটা। কেউ কাউকে তো আর ইচ্ছে করে কাদা ছুড়বে না, তাও অজানা, অপরিচিত। তুহফার রাগী দৃষ্টি ছুড়ে তার উদ্দেশ্যে। মাঝে মাঝে এই সুখের ওপর প্রচণ্ড রাগ পায়। এই ভালো মানুষের জন্যই দুষ্টুরা পার পেয়ে যায়। মিস, সরি তো বললাম। তুহফা পরনের সাদা গোলাপি জামাটায় লেপ্টে থাকা ময়লা পানি সমেত পরোক্ষ করে নিল, বলল ছদ্ম হেসে, আর সাথে সাথে আমাদের জামাও পরিষ্কার হয়ে গেছে। মেহরাব হতাশ দৃষ্টে অদৃশ্যে তাকিয়ে থাকা সুখের দিকে চাইল ভ্রুকুটি করে। মেয়েটাকে কোথাও দেখেছে কিন্তু মনে পড়ছে না। সে হঠাৎ তুহফার কাঁধের ব্যাগ আর খানিক দূরে অবস্থিত কলেজের দিকে চেয়ে ছোট ছোট চোখে বিড়বিড় করে, মিস ঝগড়ার মুডে আছেন, নিশ্চয়ই কলেজে পানিশমেন্ট পেয়েছে আজ। মাহিরকে রাখা হয়েছিল গাড়ির নিকটে। রকস্টার আসফিয়ান বর্নের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পর্দায় কালেভদ্রে তাকেও দেখা গেছে ফাঁকে ফুঁকে। কলেজের কিছু বিচক্ষণ স্টুডেন্ট তাকে এখানে দেখে খুব সহজেই শনাক্ত করে নিয়েছে। তবে অবাক হয়নি, কেননা আসফিয়ান বর্ণ এই কলেজের মুখ উজ্জ্বল করেই এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে গেছে, যা বর্তমানে কিছু কিছু শিক্ষার্থীদের গর্বের কারণ। সে যদি এখানে আসে তা খুব বেশি আশ্চর্যের কারণ না হওয়ার প্রশ্ন কমই উঠবে। মুখ আবৃত বর্ণকে তারা না চিনতে পারলেও মাহিরের আশেপাশে ছেলেমেয়েরা কেবল তাকেই খুঁজে ফিরেছে। এক প্রকার অতিষ্ঠে ক্যাম্পাস ছেড়েছে ছেলেটা। বর্ণ পুনরায় ফিরে এসে তাকে না পেয়ে ইংলিশ বাংলার মিশ্রণে কয়েকটা গালি ছুঁড়ে নিজ থেকে কল লাগাতেই দুঃখের বিষয় একখানা অবগত করে এবং চলে যাওয়ার অপরাধে বার কয়েক মাফ চেয়ে নিয়েছে। অগত্যে নিজেই ড্রাইভিং সিটে এসে বসল বর্ণ। ফ্রন্ট মিরারে সুখের ক্রন্দনরত মুখশ্রী অবলোকন করে নিল এক ঝালক। তুহফা বুঝাতে বুঝাতে হাল ছেড়ে দিয়েছে। মেয়েটার মন ফ্রেশ করতেই মূলত আইসক্রিম খাওয়ার বাহানা খুঁজেছিল তুহফা। কিছুক্ষণ শান্ত থাকলেও এখন আবার মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। আজকের এই ঘটনার জন্য নিজের দুর্বলতাকেই দায়ী করছে সুখ। কলেজে হাজার হাজার শিক্ষার্থী, সবাইকে রেখে তাকে কেন এমন প্রস্তাব দিল? নিশ্চয়ই তার কথা বলার সক্ষমতা নেই, ভেতরের যন্ত্রণা ঠোঁটের আগায় কথা হিসেবে ফুটানোর শক্তি নেই বলেই সবার চেয়ে নিরীহ আর দুর্বল ভেবেছে। হঠাৎ জোরে ব্রেক কষতেই সামনে থুবড়ে পড়তে গিয়েও পড়েনি সুখ। কান্না থেমেছে, তবু চোখের পাপড়ি ভেজা। ক্ষণে ক্ষণে ছোটদের মতো নাক টানছে সুখ। সুখ হতবুদ্ধির মতো সামনে চাইল। নির্বিকার ভঙ্গিতে সিটে হেলান দিয়ে আছে বর্ণ। চোখে নেই রাগ কিংবা ক্ষোভ, অবজ্ঞা কিংবা ঘৃণা। দৃষ্টি নির্লিপ্ত। তার পাশে সিয়াম, সেও প্রশ্নাতীত চোখে বর্ণের দিকে তাকিয়ে। এটা শিকদার বাড়ির রাস্তা নয়, তবে থামল কেন বর্ণটা? সুখ জানালার কাঁচ ভেদ করে বাইরে দৃষ্টি স্থাপন করতেই মুখের এক্সপ্রেশন পাল্টে গেল নিমেষেই। অধর কোণে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। অদূরে দল বেঁধে ছোট বড় বাচ্চারা কানামাছি খেলছে। কেউ বা লাফালাফি করছে, কেউ বা বেলুন ওড়াচ্ছে, কেউ বা দৌড়াদৌড়ি করছে। ক্ষণে ক্ষণে পাল্লা দিয়ে খিলখিল করে হেসে উঠছে নিষ্পাপ মুখগুলো। সেই হাসিতে মুখরিত আশেপাশ। প্রকৃতিও যেন তাদের আনন্দে আনন্দিত। সুখের মন দোলে ওঠে। তুহফার হাত ঝাঁকিয়ে প্রফুল্ল চিত্তে বাইরে ইশারা করে বোঝায়, চলো না ওখানে যাই। বর্ণ যাওয়ার অনুমতি দিতেই সুখ সুরসুর করে নেমে ছুটে গেল বাচ্চাদের কাছে। তুহফা ধীর পায়ে পিছু যেতে যেতে হেসে ফেলল। ছোট ছোট বাচ্চা সুখের ভীষণ পছন্দ। যাক, মন ভালো করার উপায় পেয়ে গেল মেয়েটা। ড্যাশবোর্ড থেকে প্রেস বল নিয়ে অনমন্যভাবে বর্ণ সর্বস্ব দিয়ে প্রেস করে যাচ্ছে সেটায়। মস্তিষ্কে কি চলছে কে জানে। ক্ষণে ক্ষণে চোয়াল শক্ত হতেও দেখা যাচ্ছে। সিয়াম আহত শ্বাস ফেলে নিশ্চুপ বসে রইল পাশে, কিন্তু তার চুপ থাকতে ইচ্ছে করছে না।
কি বলবে ভাবতে ভাবতেই মিরারে নিজেকে একবার দেখে গদগদ কণ্ঠে বলে উঠল, বর্ণ দেখ দেখ, আমার মাথায় চুল গজাতে শুরু করেছে বর্ণ। সুইমিং পুলের কালচে সবুজ জলে সূর্যের রশ্মি ঠিকরে পড়ে মুক্তোর ন্যায় দীপ্তি ছড়াচ্ছে। তার পাশ ঘেঁষে মূল ফটকে যাওয়ার সরু পথ। আবার তার সামনেই শিকদার বাড়িটি দাম্ভিকতার সাথে অভিযোগবিহীন দণ্ডায়মান। শুভ্র এবং বাদামি আস্তরণে আবৃত বাড়িটি মোট 5 তলা। পুল থেকে বাড়ির দিকে এক নজরে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি ব্যালকনির রেলিং ভেদ করে সবুজ ফুল গাছের ক্ষুদ্র ক্ষুদ্র লতা বেয়ে পড়ছে। চোখ জুড়ানো অদ্ভুত এক দৃশ্য। সুখদের ফিরতে দেখে রুবাইয়াত নিজের হাতে ঠান্ডা লেমন জুস তৈরি করছেন। উত্তপ্ত গরম থেকে ফিরছে তারা। ঠান্ডা পানীয় পান করলে ভালো লাগবে। রোজ কাজটা হয়তো তিনি নয়তো সাইমা বুয়া করে থাকেন, অথবা যে কোনো পরিচারিকা। বুয়া এ বাড়ির একজন বিশ্বস্ত, পরিবারের একজন অলিখিত সদস্যও বলা যায়, কেননা তিনি এ বাড়িতে আছেন বিগত 19 বছর ধরে। আপন মর্জিতে চলার পথে টুরির শব্দ কানে বাজতেই থেমে গিয়েছিল বর্ণর পদযুগল। সজাগ মস্তিষ্কে সেকেন্ড কয়েক স্থির থেকে ভ্রু আড়াআড়ি করে পিছু ঘুরে তাকালো হঠাৎ। সুখ হাস্যরসহীন শীতল চোখে তাকিয়ে পরপরই বর্ণকে ডিঙিয়ে যেতে যেতে হাতের ইশারায় বুঝিয়ে দিল একটি বাক্য, আমি মেড নই। বর্ণর নজর তীর্যক হয়। মসৃণ টানাটান কপালে ভাঁজ পড়ে। সেও সমানে সুখের পাশাপাশি এগিয়ে যেতে যেতে ব্যঙ্গাত্মক সুরে বলল, তাহলে আমায় কি ভেবেছিস? নিজের প্র্যাকটিস সকল কাজ পেছনে ঠেলে তোকে সারা শহর ঘুরিয়ে আনলাম। আমি তো ড্রাইভার। আমি কি একবারও বলেছি রকস্টার সাহেব আসুন আমাকে শহর ঘুরিয়ে দেখান? ইশারায় মনের ভাব বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হল সুখ। বিপরীত মানুষটি বুঝল কিনা কে জানে। নিজ থেকে সেঁধে সেঁধে সব করে এখন তার উপর দোষ চাপানোর কি মানে? একা একা ওই রাস্কেলের সাথে দেখা করতে কেন গিয়েছিলি? সঠিক সময় না পৌঁছলে আজ বর্ণর স্বর কিছুটা কঠিন, রুক্ষ অথচ গম্ভীর শোনাল, যার গহীনের রূপম নামের ওই কীটের জন্য উপচে পড়া সীমাহীন রাগ। পায়ের গতি থেমে থাকেনি কারো। মৃদুমন্দ আওয়াজ তুলে এগিয়ে চলছে উভয়েই। সুখ জবাব দিল না, মৌন রয়। এরই ফাঁকে 4th ফ্লোর পার করে 4th ফ্লোরের করিডোরে উঠে এলো তারা। প্রত্যুত্তর না পেয়ে পুনরায় বর্ণর চোয়াল শক্ত হল। সুখের নিকটে চলে এলো সে। হিস হিসিয়ে বলল দাঁতে দাঁত চেপে, কিছু বলছিস তোকে? ওর মতলব ভালো নয়, জেনেও কেন একা গিয়েছিলি? সুখ থেমে গেল হঠাৎ। অতঃপর ব্যাগে হাত চেপে ধীর লয়ে ঘাড় বাঁকিয়ে চাইল তার দিকে। এক বুক সাহস সঞ্চয় করে প্রথমবারের মতো সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রাখল। অদ্ভুতভাবে বর্ণ টের পেল তার বুকটা যেন ধক করে উঠল। চিনচিনে সূক্ষ্ম একটা ব্যথা হানা দিল অন্তঃপুটে। কিন্তু এর কারণ কি হতে পারে? সুখের নির্লিপ্ততা? সুখ সুযোগের সদ্ব্যবহার করতে ভুলল না আজ। বুকের নিঃশব্দ হাহাকার ধামাচাপা দিয়ে বর্ণর নিষ্ঠুর পাষণ্ডের মতো বলা সেদিনের কথা অনুযায়ী হাতের ইশারায় জবাব দিল তাচ্ছিল্য হেসে, আপনি তো সেদিন বলেছিলেন এই সুখ জন্মপরিচয়হীন আশ্রিতা, তার কিছু হয়ে গেলে কার কি যায় আসবে? কক্ষে এসে স্তব্ধ প্রতিক্রিয়ায় বেডে গা এলিয়ে দিল বর্ণ। এতক্ষণে তার শাওয়ার সেরে কফি হাতে ব্যালকনিতে গিটার নিয়ে বসার কথা, অথচ সে করিডোর হতে থমকে আসা পদচ্ছাপে কোনো রকম রুমে এসে থেমেছে। আনমনা দৃষ্টি, চার দেওয়ালের গুমোট পরিবেশটা নিতান্তই অসহ্য ঠেকছে আচমকাই। বুকের ভেতরটা অস্থির অস্থির লাগছে কেন? বোবা ফুলের কথাটায় এতটা অস্বস্তিই বা কেন হচ্ছে? সে তো তাকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে চেয়েছিল, যেভাবে স্বচ্ছ আয়না অসামান্য আঘাতে ঝরঝর করে ভেঙে চুরমার হয়। অদৃশ্য জখমে ক্ষতবিক্ষত করে দিতে চেয়েছিল তার কোমল হৃদয়। যেন শুধু সেই নয়, দ্বিতীয় কাউকেও ভালোবাসি বলতে রুহ কাঁপে শঙ্কায়। দেহ অবশ হয়ে আসে, হৃদয় নিথর হয়ে যায়। সে তো সফলও হয়েছিল। সুখের ছোট্ট ভীত হৃদয় খণ্ড বিখণ্ড করে দিতে পেরেছে। তবে আজ ফুলের নির্লিপ্ততা, তাচ্ছিল্য ভরা কথায় তার অন্তর হাঁসফাঁস করছে কেন? ট্রিটি কফি এবং জুস দুটো সাথে নিয়েই এলো সাইমা বুয়া। যেটা ইচ্ছে সেটা খাবে। সুখ হাসেনি, অথচ বর্ণ তাকেই আশা করেছিল। পরপরই নিজের প্রত্যাশায় নিজেই অবাক হল। হঠাৎ মনে পড়ে সেই তো সেদিন বোবা ফুলকে তার রুমের ত্রিসীমানায়ও ঘেঁষতে বারণ করেছিল। তাই বলে মেয়েটা ফিরেও তাকাবে না আর? সব ভালোবাসা শেষ। বর্ণ আব্বা, এখানে থুইয়ে গেলাম, খেয়ে নিয়েন। আর কিছু লাগবো? আয়না দিব? টি টেবিলে ট্রে রাখতে রাখতে সাইমা বুয়া অকপটে বলে গেল কথাগুলো। বর্ণ গলা খাকড়ি দেয়, ফোঁস করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায় বেড ছেড়ে। নো, আর কিছু লাগবে না বুয়া, তুমি এখন যাও।
হাঁটুতে মুখ গুজে রুমে দৌড় আটকে বসে রইল সুখ। এতদিন কঠিন প্রতিজ্ঞায় দমিয়ে রাখা মনটা আজ আবারও বিষণ্ণ হয়ে উঠেছে অযথায়। বুক ভার হয়ে আসছে, পুনরায় কান্না পাচ্ছে কি? দুপুরবেলা সবাই লাঞ্চ করলেও সে যায়নি টেবিলে। রামসা দুবার ডেকে যাওয়ার পরেও না। অগত্যে খাবার প্লেট নিয়ে রুবাইয়া এলো মেয়ের কাছে। কি হয়েছে আমার আম্মার? কলেজ থেকে ফেরার পর থেকে এমন বিষণ্ণ কেন দেখাচ্ছে? কলেজের ঘটনাটা চুপে গেল সুখ। আম্মু আবার টেনশন করবে। মুখ গুজ করে বুঝালো অন্য কথা। কলেজে যেতে ইচ্ছে করে না, সবার মাঝে নিজেকে বুড়ি বুড়ি লাগে। ব্যাস এই ব্যাপার। একজন মেয়ের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ 3 জন, মা, বাবা আর স্বামী। পৃথিবীর বাকিরা যা বলবে বলুক, আমার আম্মা সেই ছোট্ট সুখ পাখি যে আমাকে মাতৃত্ব স্বাদ গ্রহণের সুযোগ দিয়েছে। ছোট্ট ছোট্ট হাতে আমার চোখের জল মুছে দিয়ে ঠোঁটে হাসি ফুটিয়েছে। গুটি গুটি পায়ে পিলপিল ছুটে বেরিয়েছে পুরো বাড়ি। মা বাবা ডাকতে প্রতিবার ব্যর্থ হয়ে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে সময়ের পর সময়। কথাটা গলায় এসে আটকে গেল। চোখ জল হয়ে ঝরে আসার আগে ঠোঁটে হাসি ফুটিয়ে মেয়েকে কাছে টেনে নিলেন। অনেক বড় বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন তারা সুখের কণ্ঠে কথা ফুটাতে। আজও তারা ব্যর্থ। পরদিন শুক্রবার থাকায় ক্ষুদে সদস্যদের স্কুল, কলেজ, ভার্সিটি অফ। বর্ণও বেরোয়নি বাড়ি থেকে। তামিজ শিকদার এবং আজাদ শিকদারও বাড়িতেই আছেন। সকালের ব্রেকফাস্ট টেবিল ছেড়ে এক এক করে উঠে গেল সকলেই। মেয়েড রামসা এবং সাইমা বুয়া টেবিল পরিষ্কার কার্যে নিয়োজিত হল। রুবাইয়া তার আইজাও তখন বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। আপাতত আর কোনো কাজ নেই সেখানে। তামিজ আজাদ সাহেব ড্রয়িং রুমে এসে বসলেন। পরপর হানিফা বেগম আর অভ্রও এলো। বর্ণ উপরে যাওয়ার লক্ষ্যে সিঁড়ির কাছাকাছি যেতেই তামিজ শিকদার ডাক ছড়লেন, বর্ণচোরা, কোথায় যাস? বস না আমাদের সাথে। সে থেমে গেল তখনই। অল্পক্ষণ চুপ থেকে পা উল্টো চালিয়ে সবার মাঝে এসে বসল। মুখশ্রী যথেষ্ট গম্ভীর, পরনে গ্রিন টি শার্ট, হাঁটু পর্যন্ত প্যান্ট, গলায় চেপে আছে হেডফোন। তামিজ শিকদারের সাথে তার গলায় গলায় ভাব। বয়সের বিস্তর ফারাক থাকলেও চাচা ভাতিজা পরস্পরের নিকটের বন্ধু বললেই চলে। বর্ণ এক প্রকার তামিজ শিকদারের নেওটা সেই ছোট থেকেই। এমন ছুটির দিনে পরিবারের সকলে একত্রিত হলে ছোট বড় সকলেই ক্রিকেট বা ফুটবল খেলায় নেমে পড়ে। ইদানিং যে যার কর্তব্যে ব্যস্ততায় অনেক দিন ধরে খেলা হয়ে ওঠে না। অভ্র কথাটি তুলতেই নুরা লাথিয়ে উঠল, ইয়ে, আমি বাবার পক্ষে আর বর্ণর পক্ষে। ওরা দুজন প্রতিদ্বন্দ্বী বোনটি। বর্ণ নাকচ করে দেয়। ঘুম হয়নি রাতে, আজ বেলা 2টো পর্যন্ত ঘুমাবে। কিন্তু তামিজ শিকদার মেকি ধমকে উঠলেন, বহুদিন পর সবাই একত্রিত হয়েছি, একটা খেলা হয়েই যাক। বাড়ির একপাশে গার্ডেন হলেও তার বিপরীত পাশে বিশাল খোলা জায়গা। ভূমিতে ছোট ছোট দুর্বা ঘাসে আবৃত হওয়ায় অনেকটা মাঠের মতোই লাগছে। সকলে প্রস্তুতি নিয়ে বাড়ি ছেড়ে খোলা স্থানে চলে এলো। কিন্তু বরাবরের মতো সমস্যা একটাই, প্লেয়ার কম। ঠিক এই মুহূর্তে এসেই নুরার ঠোঁট উল্টে পাল্টে এলো ক্ষীণে। টিভিতে কতজন প্লেয়ার দেখায়, সেই তুলনায় তাদের বাড়ির সদস্য সংখ্যা নেহায়েত কম। সে ক্ষীণ মনে আইজার উদ্দেশ্যে বলল, আরও 10-12টা বাচ্চা কিনে আনতে পারতে তো, তাহলে আজ এই দশা দেখতে হতো না। মাহির এলো খানিক পর, তাকেও খেলায় নেওয়া হলো। তামিজ, আজাদ, দারোয়ান কাকা, গার্ড আতিফ, মেড রামসা এক দলে। তাদের বিপরীত পক্ষে আছে বর্ণ, মাহির, মেড সিফাত, গার্ড আসলাম, অভ্র, তুফা। অভ্র দুষ্টু হেসে ছুটে গিয়ে হানিফা বেগমের হাত ধরে টান দিল। বৃদ্ধা তড়ঘড়ি করে ছাড়িয়ে নিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চোটপাট দেখালেন। কত বড় ধুরন্ধর হয়েছে নাতিটা, এই শরীর নিয়ে তাকে খেলতে টানাটানি করে। সুখ হেসে নুরার পাশে আসন নিল। খেলা শুরু হয়েছে ইতিমধ্যে। ক্রিকেট বল বর্ণর হাতে, ব্যাটিংয়ে আছেন তামিজ শিকদার। নুরার উচ্ছ্বাস দেখে কে ক্ষণে ক্ষণে হাততালি দিয়ে এক একজনকে চিয়ার্স দিচ্ছে। হানিফা বেগম একজনেরই পক্ষে, অতি আদরের নাতি বর্ণ। পাশে রুবাইয়া তার আইজাও এলেন। উনারা পক্ষপাতিত্বে জড়াবেন না ভুলেও। ছেলে মেয়েদের পক্ষে যাবেন নাকি স্বামী? সুখ অস্ফুট স্বরে 3টি শব্দ উচ্চারণ করতে পারে, আ, মা, বা। তামিজ শিকদারের জন্য বা বা শব্দ করে এতক্ষণের উচ্ছ্বাস নিমেষে চুপসে গেল। আউট হয়ে গেছেন ভদ্রলোক। আজাদ শিকদার ব্যাটিংয়ে নামলেন। সুখের ঠোঁট থেকে পুরোপুরি হাসি মুছে যায়নি তার। এক সময় বর্ণদের ব্যাটিং এলো। সুখ মিয়ে এলো হঠাৎ, নিষ্ফল চোখে অপলক চেয়েই রইল কেবল। হৈ হৈ পরিবেশ। এবারে হানিফা বেগমের উচ্ছ্বাস বেশি চোখে পড়ছে। বৃদ্ধা বর্ণর নাম জপছেন শুধু। মানতেই হবে বর্ণর ব্যাটিংয়ে হাত ভালো। 6-4 নিচ্ছে খানিক পরপর। মাঠের একবারে শেষ প্রান্তে বসেই দর্শকের ভূমিকায় পালন করছিল সুখেরা। তামিজ শিকদারের বোলিংয়ে আচমকা ব্যাটে ঠ্যাং শব্দ তুলল বর্ণ। সুখ হতবুদ্ধি হয়ে নিজের জায়গায় থমমে বসে রয়।
খানিক দূর থেকে অভ্র চেঁচিয়ে সুখকে সরে যেতে বলছে বারবার। রুবাইয়া তো আতঙ্কে মুখে হাত রেখে স্তম্ভিত। সুখের কানে তালা পড়েছে যেমন, পাথর বনে বসে রইল ঊর্ধ্বমুখী হয়ে, মুখে হাত চেপে। বল তীব্র গতিতে তেড়ে পড়ছে তার দিকে। মুখের উপর পড়লে কি হবে তা কল্পনাতীত। বল দাবিয়ে রাখার লক্ষ্যে দুহাত কপাল ঘেঁষে তুলে ধরে তড়িৎ চোখ খিচে নিল সে। অল্পক্ষণ পর পিটপিট চোখ মেলে তাকায়। চূড়ান্ত বিস্ময় নিয়ে হাতের দিকে তাকায়। বল হাতের ফাঁকে। মনে হচ্ছে হাত দুটো ভেঙে চুরে এলো এক মুহূর্তের জন্য। ব্যথায় অবশ হয়ে আসছে ক্রমশ। ঠোঁটে ঠোঁট গুজে সামনে তাকায়। তামিজ শিকদার হাত উঁচু করে চিৎকার করে উঠলেন, আউট।